সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ফাইনাল ডিভিশন ক্লাস হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল ডিভিশন ক্লাস 4 নম্বর ক্লাসে। সো আমরা অলরেডি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 3টা ক্লাস নিয়েছি 3টা পার্টে। সেমভাবে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তোমাদের 3টা পার্টে ক্লাস নিব। সো আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তোমাদেরকে ফাইনাল একটা সাজেশন দিয়ে দিব, যেটা শেষ সময় তোমরা রিভিশন করবা। এতদিন যা পড়ছো এটা হচ্ছে এখন দরকার কি টাস্ক করা, একসাথে যে রিভাইজ করা। সেই রিভিশন দেওয়ার জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যে টপিকগুলো তোমরা টার্গেট করবা এবং কোন টপিকের কোন পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে একদম আমরা কি করব, প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য আমরা বেস্ট যে এমসিকিউগুলো যেগুলো আসার মতো সো ওই কোশ্চেনগুলো আমরা এক্সারসাইজ করব। সো সবাই দ্রুত জয়েন করি এবং সবাই নিজেরা তো জয়েন করবেই, পাশাপাশি ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস আসবো। ওকে, সো দ্রুত প্রত্যেকে জয়েন করি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দেখো, এটা হচ্ছে তুলনামূলকভাবে আমাদের ফার্স্ট পেপারের থেকে কিছুটা হলো আমাদের মনে হয় একটু টাফ, তাই না? তো দেখো সেকেন্ড পেপারের আমি মনে করি যে এই টপিক এই পেপারের যেই ম্যাথগুলো আসে মেইনলি, সো এইগুলো হচ্ছে জাস্ট তুমি যদি একবার করে প্র্যাকটিস করো দেখবা যে এটা ফার্স্ট পেপারের তুলনায় সেকেন্ড পেপারটাকে আরো বেশি সহজ, এবং সেকেন্ড পেপারে মার্ক উঠানোটা কিন্তু বেশি সহজ। বাট এই জন্য তোমাকে টপিক টার্গেট করতে হবে এবং কোশ্চেন অ্যানালাইসিস করে একটু বেশি করে এক্সারসাইজ করতে হবে। যেহেতু ম্যাথমেটিক্যাল কোর্স, অবশ্যই তোমার শেষ সময় রিভিশনটা সুন্দর গুছানো হতে হবে, ঠিক আছে? সো আমরা শুরু করে দিব খুব শীঘ্রই। সো সবাই একটু যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম, এবং আমরা প্রত্যেকেই লাইভটিকে শেয়ার করে দিব। তোমাদের প্রথমে আমি সাজেশনটা প্রোভাইড করে তারপর সরাসরি চলে যাব আমরা আমাদের মূল ক্লাসে, এবং তার আগে আমাদের ফাইনাল রিভিশন ক্লাস হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আমরা 3টা পার্টে তোমাদের ক্লাস নেব এবং ক্লাসের রুটিনটা আগে আমরা প্রোভাইড করে দিব, ঠিক আছে? সো দ্রুত প্রত্যেকে জয়েন করো, আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং আজকের পরীক্ষা সবাই খুব ভালো দিছো। সো অনেকেই বলছো ভাইয়া যে পরীক্ষা মানে অনেক কমন ছিল আমার আগের ক্লাসগুলো থেকে, এবং তারা পরীক্ষাগুলো ভালো দিছো। সো আশা করি যদিও কারো বাই এনি চান্স পরীক্ষা খারাপ হয়ে থাকে, সো ওটা নিয়ে টেনশন করা যাবে না, ওটা নিয়ে ভাবা যাবে না। তোমার সামনে ফোকাস করতে হবে, সেকেন্ড পেপার দিয়ে ফার্স্ট পেপারটা তোমার কি করতে হবে, মার্কটা কভার করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরুতেই তোমাদেরকে সাজেশনটা দিব এবং পাশাপাশি রুটিনটা দিয়ে দিব আমাদের ক্লাসের, ঠিক আছে? তো রুটিনটা আমরা দিয়ে দিচ্ছি তোমাদেরকে শুরুতেই। আর তোমরা যারা যারা জয়েন করছো প্লিজ প্রত্যেকে লাইভটিকে শেয়ার করে দাও, জাস্ট একটা করে শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও দ্রুত দ্রুত। তো দেখো আমরা 3 দিন, আজকে 11 তারিখ, তো 11 তারিখ 11/7/24 আমরা মেইনলি যে ক্লাসটা হইতেছে যেমন 7:30 সেইমভাবে আমরা 12 এবং 13 তারিখ 12 তারিখ এবং 13 তারিখ আমরা একই টাইমে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? এখন এই পার্টগুলো আমরা কি কি পড়াবো এটা ডিটেলস বলে দিব। অর্থাৎ সন্ধ্যা 7:30, হ্যাঁ, সন্ধ্যা 7:30। সো সবাই আমরা এই রুটিনটা একটু স্ক্রিনশট দিব, বিকজ আমরা এই 3 দিন তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পুরোটা কমপ্লিট করব। ওকে, 3টা পার্টে। নাম্বার 1, আজকে আমরা স্পেসিফিক কিছু টপিক কমপ্লিট করব এবং এমসিকিউ সলভ করব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং কঠিন এমসিকিউগুলো সলভ করব, তারপর আস্তে আস্তে সহজগুলা। বাট পরীক্ষা কিন্তু অ্যাভারেজলি তোমার এমসিকিউগুলো আসবে। তো আমরা আজকে সাজেশন দিব এবং এমসিকিউ সলভ করব, কালকে আমরা এমসিকিউ এবং সিকিউ সলভ করব, এবং সর্বশেষ 13 তারিখে আমরা ফাইনাল একটা টাস্ক দিয়ে দিব, ঠিক আছে? সো অনেকে জয়েন করে ফেলছো এবং হ্যাঁ, তো যারা যারা জয়েন করছি দ্রুত একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে নিয়ে আসি ক্লাসে, এবং সবাই একটা করে শেয়ার করে দিই। আমরা যখন সাজেশনটা প্রোভাইড করে ফেলবো, কিন্তু লেট করে দেরি যারা পরবর্তীতে জয়েন করবো তারা কিন্তু এটা পাবে না। সো এই জন্য সবাই একটু নিয়ে আসো, আমরা একটু সুযোগ দিব, সময় দেবো, প্রত্যেকে আসো ভাই। আপনার দেওয়া সাজেশন এমসিকিউ কমন আসছে, থ্যাংক ইউ সো মাচ মাহাদি হাসান মুন্না। দেখো অ্যাকাউন্টিং এ তোমার টার্মগুলো একই, জাস্ট বিকল্প নামগুলো জানা লাগবে, এবং একটা কোশ্চেন কতভাবে আসতে পারে এই বিষয়গুলো তুমি যদি আগে থেকে কনসার্ন থাকো, ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমার কাছে সবাই কমন। বাট ম্যাথ যে কোনো সময় একটু হার্ড হতে পারে, একটু এক্সচেঞ্জ করে দিতে পারে, কিছু কঠিন টার্ম দিতে পারে, তবে প্রিপারেশন ভালো থাকলে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? সলভ করা। সো সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে নিয়ে আসি, মেনশন দেই দ্রুত। আমি ক্লাসটি শেয়ার করে দেই, তোমরা একটু শেয়ার দাও প্রত্যেকে, এবং সবাই কি করবো, একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেই। হ্যাঁ, সবাই এতজন জয়েন করছে, সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিই, এবং প্রত্যেকে মেনশন দেয়, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই চলে আসুক, আমরা
সাজেশন দিয়ে শুরু করব, বিকজ আমাদের যে লক্ষ্য আছে, লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই লক্ষ্য অর্জনের যে পথ আছে, যে কোশ্চেন আসে, এটা সম্পর্কে আমার কি একটা সুস্পষ্ট আইডিয়া লাগবে প্রথমত, তাই না? সবাই একটা করে লাভ রিয়াকশন ডান হয়েছে, সবাই লাভ রিয়াকশন দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে? একটা করে শেয়ার করে দিলে হবে। ফিজিক্স লাইফ মেবি তোমাদের 8টায় হবে, ওকে? আর এটা সবাই স্ক্রিনশট ডান হলে আমাকে একটু বলো, স্ক্রিনশট ডান হলে আমাদের রুটিনটার স্ক্রিনশট ডান হলে প্রত্যেকে একটু বলে দেই। সো মেনলি আমরা তোমাদেরকে 3টা ক্লাস কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? ঈশা জয়েন করছো, সো শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সাকিব আহমেদ হচ্ছে ডান, থ্যাংক ইউ। ইমন, তারপর হচ্ছে স্বর্ণা। অ্যাকাউন্টিং 7 সেকেন্ডটা মিলে পাস ভাইয়া নাকি আলাদা? আলাদা আলাদা করে, একসাথে না, আলাদা আলাদা করে। যা হয়েছে ডাজেন্ট ম্যাটার, আমরা সামনে ফোকাস করব এবং সেকেন্ড পেপার দিয়ে ফার্স্ট পেপারে খারাপ হলে ওটা কভার করে ফেলবো ইনশাল্লাহ, এটা পসিবল, ঠিক আছে ভাই? এমনভাবে করেন যাতে খুব সহজেই বুঝতে পারি, অবভিয়াসলি বুঝতে পারবা। সো প্রত্যেকে শেয়ার মেনশন ডান হলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং স্ক্রিনশটটা দিয়ে নাও, স্ক্রিনশটটা দিয়ে নাও। রুটিনটা সেম টাইমে ক্লাস হবে, ঠিক আছে? মরিয়ম বলছো ডান, সো সজীব আহমেদ ডান, সবাই একটু দেই, দ্রুত হাইলাইট করে দিচ্ছে অনেকে, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছে দ্রুত দেয়, আমরা শুরু করে দেবো এখনই। স্যার এমসিকিউ সাজেশন দিবেন? অবভিয়াসলি এমসিকিউ শুধু সাজেশন দিব না, আমরা যে টপিকগুলো সাজেশন দিব সব পড়াই দিব, ঠিক আছে? কোনো প্যারা নাই, কোনো প্রবলেম নাই, ওকে? তাহলে শুরু করা যাক। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো এটাই আমাদের, যাদের খারাপ হয়েছে তারা মন খারাপ না করে আমরা সামনে ফোকাস করি, ওকে? তাহলে শুরু করা যাক। দেখো এই রুটিনটা হচ্ছে সবাই রেখে দাও, এই অনুসারে ক্লাসগুলো হবে। তা আমরা প্রথমত টপিকগুলো টার্গেট করব, যার যে টপিকগুলোতে হচ্ছে প্রবলেম আছে সেটা হচ্ছে আনসার না করাটাই বেটার, বাট এমসিকিউর জন্য কিন্তু আমাদের সবগুলা টপিক টার্গেট করতে হবে। আমি প্রথমত তোমাকে এটা অ্যানালাইসিস করব যে কোন টপিক থেকে কয়টা সিকিউ কয়টা এমসিকিউ আসতে পারে, যেটা বিগত সালে আসছে, সো ওইটা অ্যানালাইসিস করে ওই হিসাবে আমরা বলবো। তো দেখো অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ, সেখান থেকে তোমার 2টা সিকিউ মাস্ট প্রতি বছর আসতেছে এবং তোমাদের সময় আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এমসিকিউ এখান থেকে আসতে পারে 4 থেকে 5টা। আমরা একসাথে কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? কোনগুলা ইম্পর্টেন্ট এইগুলা। তো দেখো এই টপিকটা আমরা মেইনলি সিকিউর জন্য টার্গেট করতে পারি, তবে তারাই টার্গেট করব যারা আগে থেকে প্র্যাকটিস করছো, কারণ হচ্ছে এখানে বন্টনকৃত মুনাফাটা এখানে অনেকের প্রবলেম হয়, সুদ নিয়ে ঝামেলা হয়, ঠিক আছে? তো যারা কনফিডেন্টলি পারো এই টপিকটা তারা আনসার করবে, এখানে টাইম কম লাগে, ঠিক আছে? এখন এই টপিকটা তারা আনসার করবা। এখন এখানে কোন নম্বরে ঋণের সুদ বের করতে বলতে পারে, যেমন আমরা ঋণের সুদ নরমালি কি করি 6% হারে ধার্য করি সব সময়, এটা নির্ণয় করতে বলতে পারে, উত্তোলনের সুদটা নির্ণয় করতে বলতে পারে, অংশীদারদের ইন্ডিভিজুয়াল মূলধন হিসাবটা তৈরি করতে বলতে পারে। এটা হচ্ছে ক নাম্বার, এই টাইপের কোশ্চেন আসে। খ নাম্বার দেখো লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ লোকসান বন্টন হিসাব এবং সর্বশেষ অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব। সো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের এখানে আসবে, বুঝতে পারছি তো? এই টাইপের কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? সো এই টপিকটা তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে অ্যাটলিস্ট 5টা বা 4টা তুমি এমসিকিউ পাবে, ঠিক আছে? তার মানে এই টপিকটা আমরা যদি সিকিউর জন্য স্কিপও করি, তবে এমসিকিউর জন্য মেইন টার্গেট রাখা উচিত। তুমি যে কোনো 3টা টপিক যদি ভালো করে টার্গেট করো, এমন 3টা টপিক টার্গেট করো যে 3টা টপিক থেকে প্রতি বছর 6টা মানে 2টা করে সিকিউ আসছে, এমন 3টা টপিক যদি আমি বলি, মনে করো যৌথ মূলধনী কোম্পানির মূলধন, আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং মজুদ পণ্যের হিসাব নিকাশ। সো আমি প্রিফার করব এই 3টা টপিক থেকে কোশ্চেন আনসার করলে তোমার জন্য অনেক বেশি ইজি হবে, এবং অল্টারনেটিভ হিসাবে উৎপাদন ব্যয় হিসাব নিকাশ আছে, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। পরীক্ষার হলে গিয়ে তুমি কোশ্চেন দেখে যদি সিলেক্ট করতে না পারো প্রপারলি, যে কোনটা আনসার করবা, কোনটা রেখে কোনটা করবা, কোনটা করলে তোমার জন্য সুবিধা হবে, তাহলে কিন্তু হচ্ছে ভাই তুমি পরীক্ষার হলে শুরুতেই পিছিয়ে পড়বা। সেই জন্য আগে থেকে এটা টার্গেটটা ফিক্স করে ফেলবা যে কোনটা আনসার করবা, ওকে? যদিও এক চান্স হয় অল্টারনেটিভ হিসাবে রাখবা, যাতে তুমি হচ্ছে পরবর্তীতে গিয়ে যদি হচ্ছে তোমার যে টপিকটা তুমি টার্গেট করছো সেখান থেকে ধরো কমন আসে নাই, তখন অল্টারনেটিভ হিসেবে অন্য একটা আনসার করে আসতে পারবা, ঠিক আছে?
ওকে, তো সেম ভাবে দেখো যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখান থেকে আমরা অবহার বা বাট্টা, অধিহার অথবা প্রিমিয়াম, ইস্যুকৃত শেয়ার, পরিশোধিত শেয়ার, বিলোকিত শেয়ার, সো এই টাইপের কোশ্চেন হচ্ছে আমাদের সলভ করতে হবে, যেটা আমরা সিকিউ যখন সলভ করব এ টু জেড কমপ্লিট করব। এখন এই যে ক নম্বরে যে টাইপের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়েছি না, এখান থেকেই ভাই, এখান থেকেই এই পয়েন্টগুলো থেকেই এমসিকিউতে কোশ্চেন আসবে। যেমন আগেরটা আমরা যেটা শিখলাম যে ঋণ, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, এই জায়গাগুলো থেকে এমসিকিউ প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে? সো এইগুলো একটু মাথায় রাখা লাগবে। তো এখানে অবহার, অধিহার, শেয়ার ইস্যু, পরিশোধিত শেয়ার, বিলোকিত শেয়ার, সেই জায়গাগুলো থেকে তোমার এমসিকিউ আসবে, ঠিক আছে? দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট। সো এই টপিকটা থেকে তোমার দুইটা সিকিউ মাস্ট আসবে, এবং এখান থেকে যে এমসিকিউগুলো আসবে সেটা হচ্ছে বলা চলে যে খুবই সহজ ক্যাটাগরি, বাট তুমি যদি আলাদা করে মনে রাখতে না পারো যে কোনটা কোন অনুপাতের মধ্যে অন্তর্ভুক্ত, যে তার অনুপাতের মধ্যে কোন অনুপাতগুলো আছে, ব্যবসায়িক কর্মতৎপরতার মধ্যে কোন অনুপাতগুলো আছে, তারপর হচ্ছে মূলত একটা প্রতিষ্ঠানে ধরো দীর্ঘকালীন সচ্ছলতা কোনগুলো প্রকাশ করে এবং স্বল্পকালীন সচ্ছলতা কোনগুলো প্রকাশ করে, এই বিষয়গুলো হচ্ছে জানা লাগবে, ঠিক আছে? এখন কি সিকিউ করবেন নাকি এমসিকিউ? আগে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব, আজকে শুধু এমসিকিউ এবং সাজেশনটা দেওয়া হবে। ওকে ওকে, তার মানে এই যে তারল অনুপাত, ব্যবসায়িক কর্মতৎপরতা অনুপাত, মুনাফা অর্জন অনুপাত এবং দীর্ঘকালীন সচ্ছল অনুপাত, এই প্রত্যেকটা টার্ম আমরা জানবো যে এগুলোর মধ্যে কোন অনুপাতগুলো অন্তর্ভুক্ত, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদেরকে অবভিয়াসলি জানতে হবে। ওকে ওকে, মজুত পণ্যের হিসাব নিকাশে মেইনলি তোমার মোট ক্রয়, সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ঈশ্বর পরিমাণ, মোট ক্রয়ের পরিমাণ, এই টাইপের কোশ্চেন হচ্ছে আসে। এবং মাল খতিয়ান হিসাবে এখানে লিফো মেথড এবং ফিফো মেথড, সেই দুইটা মেথডে তোমার কোশ্চেনগুলো সলভ করতে হবে, লিফো এবং ফিফোতে, ঠিক আছে? বুঝতে পারছি? যারা ইউটিউব থেকে দেখতেছি তাদেরকেও স্বাগতম। আমরা একটু পরে তোমাদের কমেন্টগুলো নিব, সমস্যা নাই, সবাই যুক্ত থাকো এবং প্রত্যেকে হচ্ছে রেসপন্স করবো ক্লাসে। ওকে, সো উৎপাদন ব্যয় বিবরণীটা এবং এটার সাথে ব্যয় এবং ব্যয়ের শ্রেণীবিভাগ অন্তর্ভুক্ত আছে। একটা সিকিউ যদি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী থেকে দেয়, আরেকটা আসবে কই দিকে বলো তো? ব্যয়ের শ্রেণীবিভাগ থেকে, ঠিক আছে? সেখানে আমরা মেইনলি মুখ্য ব্যয়, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে মুখ্য ব্যয়, তারপরে দেখো ব্যবহৃত কাঁচামাল, রূপান্তর ব্যয়, উৎপাদন ব্যয়, সো এই টাইপের কোশ্চেনগুলো এমসিকিউতে আসবে এবং ক নম্বরে এই টাইপের কোশ্চেনগুলো আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? খ এবং গ নম্বরে মেইনলি আমাদের মোট ব্যয়, বিক্রয় মূল্য অথবা বিক্রিত পণ্যের ব্যয় অথবা উৎপাদন ব্যয় ক্যালকুলেশন করতে বলবে। বুঝতে পারছি? এখানে যে টার্মগুলো আমি দিয়েছি এই প্রত্যেকটা টার্ম সম্পর্কে তোমার একদম সুস্পষ্ট একটা আইডিয়া রাখা লাগবে ফর এমসিকিউ, ঠিক আছে? সো এমসিকিউর জন্য আমাদের পুরোপুরি একটা আইডিয়া রাখা লাগবে। বুঝতে পারছি তো? ওকে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীটা, সো এটা মাস্ট ম্যান্ডেটরি, তোমাকে আনসার করতে হবে। সো অবশ্যই এখানে এক মালিকানা ব্যবসার সাথে মিল আছে, তবে ডিফারেন্সটা যেখানে সেটা হচ্ছে এখানে কিছু কোম্পানির টার্ম চলে আসবে যেটা তোমার দায়ের সাথে যোগ করে দেখাতে হবে, এবং এখানে এক্সট্রা আরেকটা আমাদের হিসাব করা লাগে, সেটা হচ্ছে সংরক্ষিত মুনাফা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? ওকে, দেখো লিফো তো নাই, যদি নাও থাকে লিফো, ফিফো, এভারেজ, তিনটা মেথড তুমি 100% করে যাবা, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড, তোমার কোশ্চেন দিতেই পারে। তুমি যদি বলো যে নাই, তাহলে হবে না, ঠিক আছে? এমন কিছু টপিক আছে যেটা একটার সাথে আরেকটা রিলেটেড, তো তোমার শর্ট সিলেবাসে নাই বাট আরেকটা টপিকের সাথে যাতে সম্পর্কিত, সো ওই কোশ্চেনটা তোমার দিতেই পারে। তখন তুমি বলতে পারবে না এটা তো শর্ট সিলেবাসে নাই, আমি পরীক্ষার হলে আনসার করবো না, এটা বলতে পারবে না, ঠিক আছে? সেই জন্য অবশ্যই আমাদেরকে কিছু টার্ম শর্ট সিলেবাসের বাইরেও শিখে যেতে হবে। ওকে, দেখো এত স্টুডেন্ট ক্লাস করো বাট শেয়ার সংখ্যা কত কম, সো এটা খুবই খারাপ লাগে না? ওকে, আমরা প্রথমে হচ্ছে উত্তোলন সংক্রান্ত, ঋণ সংক্রান্ত এবং বিশেষ করে অংশীদারি ব্যবসার হিসাব নিকাশের একদম কঠিন টার্মগুলো কমপ্লিট করে ফেলবো। এখান থেকে এমসিকিউ আসবে, আমি 4টা এমসিকিউ সলভ করাবো, এমসিকিউ 4টা সলভ করাবো অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে, 4টা থেকে তোমার দেখবে 2টা কমন ইনশাল্লাহ, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনে আসবে। ওকে, সো আমরা শুরু করি, প্রত্যেকেই রেডি আছি তো, এবং নোট করে ফেলবো সাথে। তো দেখো শুরুতে আমরা একটা উত্তোলনের ম্যাথ সলভ করতে যাচ্ছি। এখানে শুরুতে আছে যে মাসের শেষে 2000 টাকা করে উত্তোলন সুদের হার 5% হলে উত্তোলন সুদের পরিমাণ কত টাকা? আমরা 2000 টাকা এবং এখানে সুদের হার দেওয়া আছে 5%, কত পার্সেন্ট? 5%, কত হয়? 100 টাকা। কত হলো? 100 টাকা। এখন এটা কখন? মাসের শেষে হলে আমরা প্রত্যেকেই জানি যে এটাকে গুণ করতে হবে 5.5 দ্বারা। তাহলে দেখো 0 0 0 1 ঘর কাটা যাবে, 0 আর 0 আর হচ্ছে 5, তাহলে
550 টাকা, এটা হচ্ছে কি মাসের শেষে। এখন তোমরা প্রত্যেকে জানো মাসের যদি শুরুতে হয় তাহলে হচ্ছে আমাদের গুণ করতে হয় কত দ্বারা বলো তো, 6.5 দ্বারা। যদি মাঝামাঝি হয় তাহলে গুণ করতে হয় কত দ্বারা বলো তো, মাঝামাঝি হলে গুণ করতে হয় 6 দ্বারা, এবং শেষে যদি হয় তাহলে উত্তোলনের সুদকে গুণ করতে হবে 5.5 দ্বারা। মাথায় এটা রাখতে হবে, ঠিক আছে? আমরা শিখছিলাম বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, তার মানে সবার বড়, বড় ভাই সবার বড়। মাসের শুরুতে 6.5, মাঝামাঝি হলো 6 এবং শেষ হলে 5.5, মনে থাকবে তো? তার মানে এই কোশ্চেনটা দিয়ে আমরা এবার তিনটাই ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? এই কোশ্চেনটা দিয়ে আমরা তিনটাই বের করব। তার মানে মাসের মাঝামাঝি হোক, মাসের শুরুতে হোক, মাসের শেষে হোক, যেটাই ক্যালকুলেশন করতে বলুক না কেন, আমরা ইজিলি কনফিডেন্টলি আনসার করতে পারবো কিনা? সবাই বলেন চিল্লাইয়া, পারবো? সবাই বলো পারবো কিনা? দেখো এটা আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে জানি যে ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়, তবে এটা চেঞ্জ হতে পারে বা এখন এটা আমি শিওর না, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি আমরা আমরা তোমাদেরকে জানাবো, আমাকে ইনবক্সে নক করো, ঠিক আছে? তবে আমি জানি যতটুকু ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়, ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়, তবে দুইটা একসাথে কাউন্ট করে আমি এটা শিওর জানি না, তবে ইনশাল্লাহ আমি তোমাকে এটা হচ্ছে ইনফর্ম করবো এই ব্যাপারে, হ্যাঁ, আগে ভালো করে জেনে। বছরের মাঝামাঝি উত্তোলন করে কত হয় ভাইয়া? তিনটাই কমপ্লিট করবো, সবাই পারবে ইনশাল্লাহ। নিজের ভিতরে এই কনফিডেন্সটা যে ভাই কতটা কাজে দেয় পরীক্ষার হলে যাওয়ার আগে, ওই যাচ্ছে না যে মরার আগেই মরে যদি তুমি যাও তাহলে হচ্ছে ভাই তুমি কিছুই করতে পারবে না। তার মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকা লাগবে, ঠিক আছে? ওকে, তো আমরা প্রত্যেকেই বলতেছি ইনশাল্লাহ পারবো, সো এটাই দেখবো অনেক বেশি কনফিডেন্স দিবে। ওকে, আমরা তাহলে বের করলাম মাসের শেষে হচ্ছে 5.5 দ্বারা গুণ করছি 550 টাকা। যদি এটা হতো মাসের শুরুতে তাহলে আমরা কত হতো বলতো? মাসের শুরুতে হলে 6.5 দ্বারা গুণ করতাম, তাহলে দেখো 005, এক ঘর পর দশমিক এক ঘর কেটে দিলাম, 006, তার মানে 650 টাকা। এটা হচ্ছে কি মাসের শুরুতে, এটা হচ্ছে কি মাসের শুরুতে, এটা বের করলাম শেষে। এবার আমরা মাঝামাঝিটাও বের করে ফেলবো। দেখো মাঝামাঝি বের করলেও যদি বলে মাসের মাঝামাঝি কত, তাহলে সেম আমার উত্তোলন সুদ হচ্ছে 100, এটাকে গুণ করব 6 দ্বারা, ঠিক আছে? এটাকে গুণ করব 6 দ্বারা, তাহলে কত হলো ভাইয়া? তিনটায় আমরা বের করে ফেললাম। যদি বলে মাসের শুরুতে তাহলে গুণ করব 6.5 দ্বারা, যদি বলে মাঝামাঝি তাহলে গুণ করব কত দ্বারা? 6 দ্বারা, যদি বলে যে হচ্ছে শেষে তাহলে গুণ করব 5.5 দ্বারা, ঠিক আছে? আমরা ডিটেলস পড়াতাম এটা কেন হয়, এটা কিভাবে মনে রাখবা, জাস্ট মনে রাখা একদম ইজি, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, বাট এটা কিভাবে হয় এটার প্রমাণটা আমরা ডিটেলস দেখাতাম, বাট একটু সময় বেশি লাগবে। এখন সবার কনসেপ্ট যদি ক্লিয়ার আছে এই জন্য আমরা একটু দ্রুত যাব, ঠিক আছে? ওকে, মরার আগে মরবো না তাহলে তো হবে না, ঠিক আছে? এই যে কোটা আন্দোলন হচ্ছে, যদি এখন আমরা ভয়ে যদি আন্দোলন করতে না যাই তাহলে তো ভাই শেষ। আমাদের যে দাবি দেওয়া আছে এটাকে আমরা পূরণ করতে পারবো? পারবো না। ওকে ভাই, আনসারগুলো সব পিডিএফ দিয়েন। ভাই কবে দেই নাই বলেন? কপি দেই নাই? আমরা তো সবসময় আনসারের পিডিএফ দিয়েই দেই, তাই না? সো এই তিনটা সবাই ক্লিয়ার ভাইয়া? পুরো প্রত্যেকে হচ্ছে তিনটা বুঝতে পারছি? বুঝতে পারলে আমরা পরেরটা দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা মনে করো অনেক ইজি মনে হচ্ছে, বাট এই কোশ্চেনটা প্রত্যেকটা পরীক্ষায় আসে, যে চুক্তিতে অনুল্লেখ থাকতে, মানে চুক্তিতে উল্লেখ করা না থাকলে তাহলে অংশীদারি কারবারের ঋণের উপর সুদ ধার্য করতে কত পার্সেন্ট হারে? আমরা জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, বাট চুক্তি করা না থাকলেও তুমি কি করবা? ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ পাবা? চুক্তি করা না থাকলেও ঋণের উপর সুদ পাবে, ঋণের উপর সুদ পাবে হচ্ছে 6% হারে। কত পার্সেন্ট হারে? 6% হারে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে দুইভাবে কোশ্চেন আসতে পারে, যে চুক্তির অবর্তমানে অংশীদাররা নিচের কোনটি দাবি করতে পারে? অংশীদাররা দাবি করতে পারে হচ্ছে ঋণের সুদ, চুক্তির অবর্তমানে দাবি করতে পারে ঋণের সুদ কত পার্সেন্ট হারে? 6% হারে। সবাই বুঝছেন কিনা বলেন, একসাথে বলেন দ্রুত। সবাই বুঝতে পারছে কিনা ভাইয়া? পুরা বলো, সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ, 2.6 নাম্বার। যদি এখানে বলে দেয় ভাবে কোশ্চেনটা, চুক্তির অবর্তমানে অংশীদাররা নিচের কোনটি দাবি করতে পারে, তাহলে কি হবে বলো? তাহলে হবে কি? ঋণের সুদ। তার মানে কি এই যে ঋণের সুদ এবং উত্তোলনের সুদ দুইটার মধ্যে আমাদের একটা ঝামেলা লেগে যায়। সো যদি একটু তুমি বুঝে বুঝে আনসার করো তাহলে আর ঝামেলা হবে না, ঠিক আছে? সো মনে রাখতে হবে চুক্তির অবর্তমানে অংশীদাররা দাবি করতে পারে একটাই, আর সেটা হচ্ছে ঋণের সুদ। কোশ্চেনটা এই দুইভাবে ঘুরাই ফিরে আসতে পারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তার মানে এই দুইটা আমরা ক্লিয়ার। তারপরে দেখো অংশীদারি কারবারে মুনাফা বন্টন করতে হয় কিভাবে? আমরা প্রত্যেকে জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে কি? চুক্তি। তার মানে যদি হচ্ছে মুনাফা বন্টন করা হয় সেটা হবে চুক্তি অনুসারে, তাই নয় কি?
তার মানে অংশীদারি ব্যবসায় যেহেতু মূল ভিত্তিটাই হচ্ছে চুক্তি, চুক্তির মাধ্যমে আমরা কি করি, মুনাফা বন্টন করি, তো দিয়ে দিলাম চুক্তি অনুসারে। বাট এই কোশ্চেনটা যদি এভাবে আসে, চুক্তি নাই কোশ্চেনে, হ্যাঁ চুক্তি করে নাই, তখন অংশীদারের মুনাফা কিভাবে পাবে? তার মানে চুক্তি না করলে তাহলে হচ্ছে মুনাফা পাবে বা মুনাফা বন্টন করতে হবে সমান হারে, তাহলে মুনাফাটা বন্টন করতে হবে সমান হারে। ক্লিয়ার? তাহলে মুনাফা বন্টন করতে হবে সমান হারে। যদি চুক্তি করা না থাকে তাহলে আনসার হবে সমান হারে। হ্যালো, বুঝতে পারছো? তার মানে প্রথম কোশ্চেন, অংশীদারি ব্যবসার মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুসারে। অপশনে যদি চুক্তি না থাকে তাহলে তুমি দাগাবে কি, সমান হারে। চুক্তি না থাকলে তুমি দাগাবে কি বলো? চুক্তি না থাকলে তুমি দাগাবে হচ্ছে সমান হারে। এবং যদি হচ্ছে এভাবে কোশ্চেনটা আসে যে অংশীদারি ব্যবসা যখন বিলোপ সাধন হয়, যখন বিলোপ সাধন হয়, যখন অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হয়, তখন এই মুনাফা বন্টন করতে হয় মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। তখন মুনাফা বন্টন করতে হয় মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। তখন মুনাফা বন্টন করতে হয় মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। তিনটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, দ্রুত সবাই নোট ডাউন করি, কারণ এটাই আমরা ভুল করব। নাম্বার 1, অংশীদারি ব্যবসার মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুসারে। নাম্বার 2, চুক্তি করা না থাকলে মুনাফা বন্টন করতে হয় সমান হারে। নাম্বার 3, যদি হচ্ছে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হয়ে যায় তখন মুনাফা বন্টন করতে হয় মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। ঠিক আছে, সবাই দ্রুত হচ্ছে আমরা একটু স্ক্রিনশট দিয়ে নেই এবং এটা নোট ডাউন করে ফেলি। প্রত্যেকে হচ্ছে এটা নোট ডাউন করে ফেলি, প্রত্যেকে নোট করে ফেলি। আমি হচ্ছে তোমাদের ইউটিউবের হচ্ছে একটু কমেন্টগুলো দেখবো, সবাই একটু নোট ডাউন করে ফেলি দ্রুত, এটা যাতে কারো ভুল না হয়। অংশীদারি ব্যবসার মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুসারে, এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি চুক্তি না থাকে তাহলে সমান হারে। ঠিক আছে, চুক্তি যদি না থাকে তাহলে হবে সমান হারে। ওকে, চুক্তি যদি না থাকে তাহলে হবে সমান হারে। আর যদি অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হয় তখন মুনাফা বন্টন করতে হবে কি বলতো, মূলধন ব্যালেন্সের ভিত্তিতে, মানে যেই পরিমাণ মূলধন নিয়ে তার ব্যবসা শুরু করছে। ওকে, ইউটিউবে অনেকে ক্লাস করতেছি আমরা, সবাইকে ওয়েলকাম। এখানে আমাদের রীতি আছে, তারপরে জান্নাতুল মাওয়া আছে, তারপরে নাইমা আছে, তারপরে হচ্ছে ইমরান আছে। আসসালামু আলাইকুম স্যার বলছিলেন। ওয়ালাইকুম সালাম। সো ইউটিউবে যারা আছো আশা করি সবাই ভালো আছো এবং প্রত্যেকের পরীক্ষাও ভালো হয়েছে। ঠিক আছে, ওকে। সো এসকে সাহা আছে, অমিত আছে, তানভীর ইসলাম আছে, সুরাইয়া মিম আছে, তারপর হচ্ছে আশামণি আছে। সো সবাই ক্লাস করতে থাকি ইউটিউবেও, আমরা মাঝে মাঝে ক্লাসগুলো অবশ্যই তোমাদের কমেন্টগুলো দেখবো এবং সবাই সর্বোচ্চ রেসপন্স করার ট্রাই করব। ওকে, তাহলে এটা সবার নোট ডাউন হয়ে গেলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এখানে হচ্ছে একটা নতুন অনুপাত বের করতে বলছে। তার মানে নতুন অনুপাত বের করতে বললে এটা তুমি জাস্ট 2 সেকেন্ডে বের করবা, 2 সেকেন্ড, এবং তোমার খাতায় করা লাগবে না। নাম্বার 1, এখানে দেখবে একটা পুরাতন অনুপাত, একটা দেখবা নতুন অনুপাত, অর্থাৎ গকে নতুন অংশীদার হিসাবে নিচ্ছে প্রতিষ্ঠানে। এটা তুমি যেটা করবা, প্রথমে হচ্ছে বিয়োগফল। কি ফল? বিয়োগফল। এটার হচ্ছে বিয়োগফল। দেখো এটার হচ্ছে বিয়োগফল। বিয়োগফল মানে কি, 5 থেকে যদি 2 তুমি মাইনাস করো থাকে কত, 3। এই বিয়োগ ফলকে গুণ করে দেবো পুরাতন অনুপাতের সাথে। দেখো 3 4 কত ভাই, 12, এবং 3 3 কত হলো, 9। এবার যেটা করবা, এই পুরাতন অনুপাতের যোগফল। কি ফল? যোগফল। 4 আর 3 কত ভাই, 4 আর 3 কত ভাইয়া, 4 আর 3 হচ্ছে 7। এই 7কে গুণ করে দিবা যে কত অংশী, মানে কত কত পার্সেন্টেজ দিয়ে বা কত হার দিয়ে হচ্ছে নতুন অংশীদারকে আমরা অংশীদার হিসাবে নিছি। তার মানে এখানে কত আছে, 2। তার মানে এটাকে গুণ করে দিবা এই নতুন অনুপাতের গ কতটুকু পাবে এটার সাথে। তার মানে কত হয়, 7 দুগুণে 14। তার মানে 12 9 14, 12 9 14, এটাই হচ্ছে তোমার নতুন অনুপাত। ক্লিয়ার? 12 9 এবং 14 এটাই হচ্ছে নতুন অনুপাত। সবাই বুঝতে পারছে কিনা বলো? সবাই বুঝতে পারছে কিনা? এই শর্টকাট ট্রিক্স দিয়ে তুমি করলে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে অনেক বেশি বেনিফিটেড হবে এবং তোমার টাইমও সেভ হবে। বুঝতে পারছো? তার মানে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, এই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। আবার বুঝান প্লিজ স্যার। বুঝে নাই ভাই, আরেকবার বুঝালে ভালো হতো। অবভিয়াসলি, বিকজ এই ক্লাসগুলো নিচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য। রিজন একটাই, সো একবার না পারলে আমরা 10 বার করে দেখবো। তারপর হচ্ছে ক্লাসের পর ক্লাসে ইনশাল্লাহ A to Z কমপ্লিট করে যাব এবং শিখে যাব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 20 মিনিট আগে 7টা হয়েছে আজকে। ওকে গ্রেট। সো ওর মধ্যে হচ্ছে কনফিডেন্স থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তোমার 20 মিনিট আগে হবে না, আগে থেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখো এখানে যখন আমরা নতুন অনুপাত বের করবো, ভালো করে খেয়াল করো। প্রথম কাজ, এই যে এখানে দুইটা অনুপাত, একটা অনুপাত পুরাতন, একটা অনুপাত নতুন, মনে করবা। হ্যাঁ,
বুঝার জন্য। তো এই যে যেটা নতুন না, এটার হচ্ছে বিয়োগফল। কি ফল ভাই? বিয়োগফল। 3 4 এ পড়ছো না? 5 থেকে 2 গেলে থাকে তো 3, সেই বিয়োগফল। তার মানে এই 5 থেকে 2 যদি মাইনাস করো কত হয়? 3। কত হলো? 3। এই 3 কে মানে এই বিয়োগফলকে গুণ করব পুরাতন অনুপাতের সাথে। কার সাথে? পুরাতন অনুপাতের সাথে। দেখো 3 4 এ কত? 12, 3 3 কত? 9। বুঝতে পারছো? এখন দরকার লাস্টেরটা। লাস্টেরটা আমরা বের করব কিভাবে? এই যে পুরাতন অনুপাত, এটাকে করব যোগ। পুরাতন অনুপাতে কি করব আমরা? যোগ। কি করব? যোগ। এখন দেখো এই যে 4 আর 3, 4 আর 3 ভাই কত? 4 আর 3 কত বলো তো? 7। 4 আর 3 কত? 7। ঠিক আছে? এই যে যেই যোগফল আসলে এটাকে গুণ করে দিব নতুন অনুপাতের সাথে, 2 এর সাথে। এখানে 1 থাকলে 1 এর সাথে, এখানে 3 থাকলে 3 এর সাথে। মানে যত অংশ দিয়ে আমরা গকে কি অংশদের হিসাবে নিছি, এখানে কত? 2 অংশ, 5 এর 2 অংশ দিয়ে নিছি। তার মানে এই 2 এর সাথে গুণ করব। দেখো 7 2 গুণে 14। ঠিক আছে? সবাই বুঝতে পারলে আমি এখনই তোমাদেরকে একটা ম্যাথ দিব, দেখি পারো কিনা। ঠিক আছে? দেখি পারো কিনা। আমি এখন একটা ম্যাথ দিব, দেখি সবাই পারো কিনা। সবাই দ্রুত আনসার করে দিবা। ধরো এখানে আছে 3:1 এবং এখানে ধরো আছে ধরো 4 এর 1। এটা কত হবে বলো তো? এখানে ধরো আছে 4 এর 1। এটা তাহলে নতুন অনুপাত কত হবে? সবাই একটু ক্যালকুলেশন করো, দেখতে চাই। এটা দেখি সবাই পারলে ভাববো যে তোমরা বুঝে গেছো। এটা সবাই পারলে ভেবে ধরে নিব যে সবাই বুঝতে পারছো। যদি এটা পারো, মনে করো তারা 3 এর 1 অনুপাতে মনোবন্টন করে এবং গকে 4/1 4/1 অনুপাতে কি করবে? হচ্ছে অংশদের হিসাবে নিছে। তাহলে নতুন অনুপাত কত হবে? সবাই একসাথে প্রত্যেককে দেখতে চাই যে পারি কিনা আমরা। প্রত্যেকেই দেখতে চাই পারি কিনা। ভাইয়া লজিকের ক্লাস হবে না? হ্যাঁ, লজিকের ক্লাস হবে, বাট 8টা থেকে হওয়ার কথা, তাই না? আর 2 মিনিট আছে তোমাদের, তারপরে হবে। সবাই যারা মানবিকের আছো রেডি হয়ে যাও। হ্যাঁ, প্রত্যেকেই প্রস্তুত হয়ে যায়। এটা আনসার করো। নয় 4 3 সবার নাম ইন্ডিভিজুয়ালি বললাম না, বাট সবাই আনসার করতে পারছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই পারছে। তার মানে কি নতুন অনুপাত থেকে কোশ্চেন আসলে তোমার জাস্ট হচ্ছে 2 সেকেন্ড সময় লাগবে, 2 সেকেন্ডের বেশি লাগবে না। গ্রেট। সো হোপফুলি আমরা নতুন অনুপাত থেকে কোশ্চেন আসলে একটা পেরে যাবো, তাই না? একটু পারবো তাহলে। ওকে, তাহলে আমরা একটু দেখি। দেখো এটার কি ছিল? বিয়োগফল। 4 থেকে 1 গেল থাকে কত? 3। এটাকে গুণ করবো এটার সাথে। দেখো 3 3 9, 3 1 3। এখন দেখো এটার কি ফল? যোগফল। 3 আর 1 কত? 4, 4 1 4। তার মানে 9 4 9 3 4। এই 9 3 4 এটা হচ্ছে নতুন অনুপাত। 9 3 4 এটা হচ্ছে নতুন অনুপাত। ক্লিয়ার? যারা যারা 9 3 4 আনসার করছে, অল আর কারেক্ট এন্ড গ্রেট, অসাম, থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক। আমরা যাতে পরীক্ষার হলে গিয়েও ধৈর্য সহকারে এইগুলো আনসার করে আসতে পারি। ঠিক আছে? ওকে, আমরা একটু দ্রুত যাব, সমস্যা নেই, একটু পরে আমরা আরো দ্রুত যাব। তোমরা মতামত দিবে। হ্যাঁ, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে, মতামতের উপর ডিপেন্ড করে আমরা আরো দ্রুত যাব। ভাইয়া পারি নাই, রুকু বলছো। ভাইয়া না পারলে আরেকবার একটু খেয়াল করো, তাহলে হবে। আমি এটা লাস্ট আরেকবার একটু রিপিট করছি। এই যে যেটা হচ্ছে নতুন অনুপাত মানে গকে নিচে, এই অনুপাতটার বিয়োগফল, বিয়োগফলকে গুণ করবা পুরাতনটার সাথে, আবার এটার যোগফলকে গুণ করবা কত অংশ দিয়ে নিচে এটা দিয়া, তাহলে নতুন অনুপাত পেয়ে যাবো। আশা করি নতুন অনুপাত থেকে দুইটা একটা যাই কোশ্চেন আসুক আমরা পারবো। পরের কোশ্চেনটা ঝটপট আনসার করে ফেলো। এটা যারা হচ্ছে আমরা আগেরটা পারছি তারাও পারবো। এখানে দেখো হচ্ছে পার্সেন্টেজ হিসাবে নিচে, তার মানে গকে ভবিষ্যতে 20% মুনাফার ও অংশীদারিত্ব কারবারে যোগদান করে এবং দুইজন অংশীদার তারা কি সমান অনুপাতে মুনাফা বন্টন করে। আমরা জানি মুনাফার টোটাল কত পার্সেন্ট? 100%। তো 100% মধ্যে 20% কে পাইছে? 20% হিসাবে নিবে হচ্ছে গকে। তাহলে বাকি 80% কে পাবে? ক এবং খ। তার মানে 80% পাবে ক এবং খ। কত করে? তাহলে সমান হার যেহেতু 40 এবং 40 করে পাবে, গ পাবে কত? তাহলে 20 দেওয়া আছে। তার মানে এটাকে আরো ছোট করলে 4 4 2, এটাকে যদি আরো ছোট করে দিই তাহলে 2 2 এবং 1। তার মানে নতুন অনুপাত বা অনুপাত তুমি সবসময় চেষ্টা করবা যে এটা যত ছোট করা যায়। ঠিক আছে? তাহলে নতুন অনুপাত কত হলো আমাদের?
কত হলো ভাই 2 2 1, কত হলো 2 2 1, ঠিক আছে। তার মানে নতুন অনুপাত হচ্ছে 2 2 এবং 1, সেটা বুঝতে পারছি কিনা। এটা জাস্ট একটু ডিফারেন্স ছিল আগেরটার সাথে। তুমি যদি হচ্ছে আগেরগুলো পারো, এটা হচ্ছে প্রথম দেখাতে মনে হতে পারে সে অনেক কঠিন, বাট তুমি একবার চেষ্টা করলে মনে হবে না যে সে কঠিন, আসলে সহজ ছিল এটা। আগেরটা থেকে কি এটা আরো বেশি সহজ, ঠিক আছে, এটা কি আরো বেশি সহজ ছিল। ওকে, সমস্যা নাই, যেভাবে বলবে সেভাবে যাব, তোমরা যদি বুঝতে পারো। হ্যাঁ, সো এই রেসপন্স করার জন্য ধন্যবাদ, ফিডব্যাক দিবা হ্যাঁ সাথে সাথে। দেখো এখানে ক এবং খ তারা সমান অনুপাতে মুনাফা বন্টন করে, মানে ক খ দুজনে সমান পাবে, সমান, ঠিক আছে। আর গ কে ভবিষ্যতে মুনাফার 20% মুনাফার অংশীদারিতে কারবার যোগদান করে, তার মানে গ হচ্ছে মুনাফা পাবে 20%। তা আমরা জানি একটা কারবারের টোটাল মুনাফা কত পার্সেন্ট, 100%। তো আমরা গ কে নিয়েছি 20% হিসাবে, বাকি থাকে কত 80। এই 80 কে পাবে ক এবং খ, কিভাবে সমান হারে। তার মানে 80 আমরা বন্টন করব ক এবং খ এর মধ্যে সমান হারে। ক পাবে 40, খ পাবে 40, এবং গ কে তো বলেই দিছে, গ এরটা তো বলেই দিছে 20, ঠিক আছে। তার মানে ক খ গ, ক খ গ তিনজনেরটা আমরা বের করলাম। এবার দেখো এটাকে ভাগ করলে 10 দ্বারা হয় 4, এটাকে 10 দ্বারা ভাগ করলে 4, এটাকে 10 দ্বারা ভাগ করলে 2। দেখো এটাকে আরো ভাগ করা যায়, আরো ছোট করা যায়। তাহলে দেখো 2 2 1, মানে 2 দ্বারা ভাগ করলে 2 2 4, 2 2 4, 2 1 2, মানে অনুপাত তুমি যত ছোট করতে পারো, ঠিক আছে। এটাই হচ্ছে আলটিমেটলি আনসার হবে। বুঝতে পারছি কিনা সবাই, এটা ক্লিয়ার। যারা হচ্ছে এতজন ক্লাস করতেছে এখনো হচ্ছে লাইভটির হচ্ছে লাভ রিয়াকশন দেয়নি এবং হচ্ছে শেয়ার করেনি বা মেনশন দেয়নি, তারা প্লিজ দ্রুত একটু দিয়ে দেয়। আমরা চাই সবাই ক্লাস করো একসাথে। তোমার যে ফ্রেন্ডরা এখনো কোথাও সুযোগ পাচ্ছে না পড়ার, রিভিশন দিতে পারতেছে না প্রপারলি, যার বেসিক ক্লিয়ার না, জাস্ট তাকে একটু ক্লাসে নিয়ে আসো। ক্লাসটা করলে ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবে এবং ও অনেক কিছু শিখতে পারবে এবং বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এবং যার বেসিক ভালো ক্লিয়ার আছে তার শেষ সময়ে একদম পারফেক্ট একটা রিভিশন হয়ে যাবে। দ্রুত আমরা 30 সেকেন্ডের মধ্যে একটু প্রত্যেকে একটু মেনশন দেই, দ্রুত সবাই হচ্ছে আমরা 30 সেকেন্ডের মধ্যে নিয়ে আসি যারা হচ্ছে এখনো ক্লাসে আসে নাই। ওকে, সো দ্রুত করো। ওকে, তার মানে অংশীদারি ব্যবসায় আমরা যে 4টা এমসিকিউ শিখলাম, ইনশাল্লাহ এই 4টা এমসিকিউর মাধ্যমে তুমি অংশীদারি ব্যবসায়ের একদম যে কোনো টাইপের হচ্ছে ম্যাথগুলো তুমি সলভ করতে পারবা। জাস্ট একটা টার্ম আমাদের বাকি আছে, আর সেটা কি জানো, সেটা হচ্ছে বন্টনকৃত মুনাফাটা। এটা কিভাবে বন্টন করে আমরা সামনে একটা এমসিকিউ সলভ করতে পারলে ইনশাল্লাহ আমাদের অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে যে কোনো টাইপের এমসিকিউ আসুক না কেন একদম কনফিডেন্টলি আমরা কি করতে পারবো, আনসার করতে পারবো, ঠিক আছে, আনসার করতে পারবো। আর ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো অনেকে হচ্ছে এখন হাইলাইট করতেছি, থ্যাংক ইউ সো মাচ। সো বাকি যারা আছে একটু দ্রুত করে দেই। ওকে, তো দেখো শুরুতে এবার আমরা হচ্ছে একদম শুরু করব আমাদের বিগত সালের বোর্ড কোশ্চেনের যে কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে তোমাদের জন্য নিয়ে আসছি, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো আমরা এখন দেখব, ঠিক আছে। সুবাহা বোনাস শেয়ার। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটাই যে লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে, লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে যে শেয়ার ইস্যু করা হয় তাকে কি বলে, বোনাস শেয়ার। এখন ভাবতে পারো এই বোনাস শেয়ারটা কি। দেখো কোম্পানির কাছে যখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা না থাকে, হ্যাঁ কোম্পানির কাছে মনে করো পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা নাই ভাইয়া, এখন কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে কি করবে, শেয়ার হোল্ডার তো নাসর বান্দা, তারা প্রতিষ্ঠানে কাজ করছে কোম্পানিতে, তারা কি এমনিতে বিনামূল্যে কাজ করবে, করবে না। সো তখন কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে বোঝানোর জন্য তাদেরকে শেয়ার দিয়ে দেয়, নগদ টাকার পরিবর্তে তারা শেয়ার দিল। তার মানে নগদ টাকার পরিবর্তে শেয়ার হোল্ডারকে যেটা বিলি করলো বা যেটা দিল সেটাই হচ্ছে মেনলি তোমার বোনাস শেয়ার, ঠিক আছে, সেটাই হচ্ছে মূলত বোনাস শেয়ার। আর এই বোনাস শেয়ারটা দেওয়া হয় জমাকৃত মুনাফা থেকে, কই থেকে, জমাকৃত মুনাফা থেকে, ঠিক আছে। এই জমাকৃত মুনাফা থেকে বা এই জমাকৃত মুনাফার আরেকটা নাম হচ্ছে সংরক্ষিত মুনাফা। কি, সংরক্ষিত মুনাফা। এই জমাকৃত মুনাফার আরেকটা নাম হচ্ছে সংরক্ষিত মুনাফা। আর এই জমাকৃত মুনাফা দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লভ্যাংশ আকারে এবং আরেকটা হচ্ছে ভাইয়া সাধারণ সঞ্চিতি হিসাবে। এই জমাকৃত মুনাফা দুইটা ভাগে বিভক্ত করা হয় বা বন্টন করা হয়, সেটা হচ্ছে লভ্যাংশ হিসাবে, আরেকটা হচ্ছে কি বলতো সাধারণ সঞ্চিত হিসাবে। এখন লভ্যাংশটা আবার দুই ভাবে দেওয়া হয়, একটা হচ্ছে নগদে, একটা হচ্ছে নগদে, আরেকটা হচ্ছে কি বোনাসে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবা, এই জমাকৃত মুনাফাটা হচ্ছে ওইর একটা উপাদান, এটা হচ্ছে ওই মানে মালিকানা সত্ত্বের একটা উপাদান, ঠিক আছে, ওইর একটা উপাদান। তো মনে রাখবা এটা যেহেতু জমাকৃত মুনাফা, এটা হচ্ছে কোম্পানি ব্যবসায়ের টার্ম, এই জন্য এটা হবে অ্যাসি, তো বোঝানোর জন্য আমরা ওই দিছি। আর এই লভ্যাংশটা মূলত ওইর উপাদান, এটাও মূলত ওইর উপাদান। তার মানে যদি মনে করো এই জমাকৃত মুনাফা ধরো 1 লাখ টাকা হয়,
1,00,000 টাকা হয়, আমরা যদি এই লভ্যাংশ হিসাবে 60,000 টাকা বন্টন করি, ধরো লভ্যাংশ হিসাবে 60,000 এবং এখানে সাধারণ সঞ্চয় হিসেবে 40,000 বন্টন করি, তাহলে দেখো জমাকৃত মুনাফাটা কি কমে যাচ্ছে না? তো জাবেদা যখন করবা, যে বোনাস শেয়ার দেওয়া হলো বা লভ্যাংশ ঘোষণা করা হলো, হ্যাঁ, বা সাধারণ সঞ্চয় স্থানান্তর করা হলো, তখন জাবেদা কি হবে? দেখো জমাকৃত মুনাফা যদি কমে যায়, এটা যদি মালিকানা সত্ত্বের একটি উপাদান, তাহলে জমাকৃত মুনাফা হিসাব হয়ে যাবে ডেবিট, এবং এই লভ্যাংশ বা লভ্যাংশ হিসাব হয়ে যাবে কি ক্রেডিট, অর্থাৎ শেয়ার লভ্যাংশ হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে যদি হচ্ছে এখান থেকে ডিটেলস বা ডিপলি কোশ্চেন আসে, তখন তোমার এই বিষয়গুলো জানা লাগবে। ক্লিয়ার? সবাই হচ্ছে নোট ডাউন করে ফেলি, এই পয়েন্টটুকু খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা জানি যে কোম্পানি ব্যবসার টার্ম সম্পর্কে আমরা অনেক 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 কিছুই জানি না। সো আমাদের অবশ্যই কি করতে হবে? এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। যখন এই কোশ্চেন ডিপলি দিবে, তখন যাতে তুমি সলভ করে আসতে পারো। ঠিক আছে? ওকে, তারপর দেখো শেয়ার অভিহিত মূল্য, অভিহিত মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যকে কি বলা হয়? সো বলো তো কি বলা হয়? যেমন শেয়ারের অভিহিত মূল্য, এই যে অভিহিত মূল্য এবং বিক্রয় মূল্য, ধরো শেয়ার মূল্য আছে 40 টাকা করে, আমি যদি বিক্রি করি 45 টাকা করে, তার মানে এই যে 5 টাকা বেশি করলাম, এটা কি বলতো? এটা হচ্ছে অধিহার। এটা হচ্ছে কি বলতো? অধিহার। এটা হচ্ছে অধিহার বা প্রিমিয়াম। আর যদি 35 টাকা করে বিক্রি করি, 5 টাকা কম করলাম, এই যেটা করলাম এটা হচ্ছে অবহার। এখন বিকল্প নামগুলো 100% মনে রাখবা। অবহারের আরেকটা নাম হচ্ছে ভাইয়া ভাট্টা, আর অধিহারের আরেকটা নাম হচ্ছে প্রিমিয়াম। অধিহারের আরেকটা নাম হচ্ছে কি? প্রিমিয়াম। ঠিক আছে? এখন কোশ্চেন আসতে পারে শেয়ার অবহার বা ভাট্টা এটা কোন জাতীয় হিসাব? এটা কোন জাতীয় হিসাব? এটা হচ্ছে একটা মূলধন জাতীয় লোকসান। এটা হচ্ছে মূলধন জাতীয় লোকসান। এটা কি বলতো? মূলধন জাতীয় লোকসান, অথবা বলা চলে ক্ষতি। ঠিক আছে? তো কোশ্চেন 3-4 ক্যাটাগরিতে। এখানে আমি এমসিকিউ সলভ করাবো না, একটা আমি একসাথে প্রত্যেকটা কনসেপ্ট পুরোটা ক্লিয়ার করে দিব, এবং এটার সাথে কতভাবে কোশ্চেন আসতে পারে সবগুলোই ক্লিয়ার করব। তো নাম্বার 1, শেয়ার অবহার এই জিনিসটা কি? শেয়ার অবহার বা ভাট্টা এটা কোন জাতীয় হিসাব? এটা হচ্ছে একটা মূলধন জাতীয় লোকসান বা ক্ষতি। ঠিক আছে? এটা হচ্ছে একটা ভুয়া সম্পদ। যদি কোশ্চেন আসে যে শেয়ার অবহার বা ভাট্টা কোন সম্পদ বা এটা কোন হিসাব, এটা হচ্ছে একটা ভুয়া সম্পদ বা মিথ্যা সম্পদ। আর হচ্ছে যদি কোশ্চেন আসে যে এই শেয়ার অবহার বা ভাট্টা কোথায় দেখানো হয়, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে দেখানো হয়। যদি আসে কোন শিরোনামে দেখানো হয়, তাহলে হবে অসম্মানিত ব্যয় শিরোনামে। ঠিক আছে? সেম ভাবে যদি কোশ্চেন আসে শেয়ার অধিহার বা প্রিমিয়াম এটা কোন জাতীয় হিসাব, এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। ঠিক আছে? এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। যদি কোশ্চেন আসে শেয়ার অধিহার বা প্রিমিয়াম এটা আর্থিক অবস্থার বিবরণী কোন পাশে দেখানো হয়, তাহলে হবে কি বলতো? তাহলে হবে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে, সরি দায় পাশে দেখানো হয়। তাহলে কি হবে? দায় পাশে দেখানো হয়। সবাই কনসেপ্টটুকু ক্লিয়ার? এবং আশা করি তোমার অবহার এবং অধিহার, অবহার এবং অধিহার এই টার্ম দুইটা থেকে তোমার একটা এমসিকিউ কমন থাকবে থাকবে থাকবে। তার মানে আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করলাম, তাই না? সো নোট ডাউন করে ফেলবো সাথে সাথে। তো এই যে বিক্রয় মূল্য থেকে যদি কম হয়, তাহলে হচ্ছে অবহার বা ভাট্টা। ভালো করে বোঝার চেষ্টা করো। বিক্রয় মূল্য থেকে যদি কমে আমরা বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি কমে আমরা বিক্রি করি, বিক্রয় মূল্য 40 টাকা ছিল, বিক্রি করছি 35 টাকায়, তাহলে এই 5 টাকা কি অবহার? শেয়ার অবহার বা ভাট্টা। অবহার বা ভাট্টা। তো কোশ্চেন আসতে পারে শেয়ার অবহার বা ভাট্টা এটা কোন জাতীয় হিসাব, তাহলে দিব মূলধন জাতীয় লোকসান বা ক্ষতি। যদি কোশ্চেন আসে শেয়ার অবহার বা ভাট্টা এটা তোমার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী কোন পাশে দেখানো হয়, তাহলে হবে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে দেখানো হয়, কারণ এটা একটা ভুয়া সম্পদ। এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে। যদি আসে কোন শিরোনামে দেখানো হয়, তাহলে অসম্মানিত ব্যয় শিরোনামে। ঠিক আছে? সেম ভাবেই আমি যখন বিক্রয় মূল্য থেকে বেশি মূল্যে বিক্রি করব, তখন সেটা হচ্ছে অধিহার। সেটা কি ভাইয়া? সেটা অধিহার। আর সেটা কি ভাইয়া? প্রিমিয়াম। এখন কোশ্চেন আসতে পারে ভাই শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম এটা কোন জাতীয় হিসাব? এটা হচ্ছে একটা মূলধন জাতীয় আয় হিসাব। এটা কি? এটা হচ্ছে একটা মূলধন জাতীয় আয় হিসাব। কি হিসাব? মূলধন জাতীয় আয় হিসাব। আর এই মূলধন জাতীয় আয় হিসাবটা বা শেয়ার অধিহার বা প্রিমিয়াম আর্থিক অবস্থার কোন পাশে দেখানো হয়? দায় পাশে। ঠিক আছে? এই কোশ্চেনগুলো তো দেখো এখানে বলছে যে
এই দুইটার পার্থক্য কি বলা হয়? শেয়ার অধিহার এবং শেয়ার অবহার। যারা ক নম্বর আনসার করছে অল আর রাইট, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। আমরা যাতে হচ্ছে এগুলো বুঝে বুঝে পড়তে পারি এবং পরীক্ষার হলে গিয়ে বুঝে বুঝে আনসার করতে পারি। দেখো তুমি যদি এইভাবে বুঝে বুঝে পড়ো, কোশ্চেন যদি ডিপলিও দেয় তোমাকে, তুমি কিন্তু একদম কনফিডেন্টলি গিয়ে আনসার করে আসতে পারো পরীক্ষার হলে, ঠিক আছে? ওকে, সো আমরা হতাশ হব না। যে কোনো নতুন টার্ম দেখলে আমরা হতাশ হব না। আমরা প্রত্যেকে জানি যে একবার না পারিলে দেখো শতবার, তার মানে আমরা যদি একবার না পারি শতবার দেখবো। শতবার তো আমার দেখা লাগবে না ভাই, সর্বোচ্চ কি 2বার, না পারলে আরেকবার দেখো, ইনশাল্লাহ তৃতীয়বার তুমি গিয়ে সাকসেস হবে। ধরো তুমি একটা ম্যাথ দেখে ভয় পাইলা যে না আমাকে দ্বারা ম্যাথ সলভ করা পসিবল না, কারণ আমি পারবো না, তাহলে তুমি আসলেই পারবা না। বাট তুমি যদি একটা ম্যাথ নতুন অনেক কঠিন, হ্যাঁ এটা মনে হয় পারা যাবে না, বাট তুমি চেষ্টা করো যে না আমি এটাকে সলভ করবোই, যতক্ষণ পর্যন্ত সলভ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠবো না, ঠিক আছে? একবার পারতেছে না আরেকবার দেখো, আরেকবার পারতেছে না আরেকবার চেষ্টা করো, ইনশাল্লাহ নেক্সট বার তুমি সাকসেস হবে। সেই জন্য নিজের ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে বা চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সব কিছুই পসিবল। ওকে ওকে, আমরা অলরেডি হচ্ছে তোমার অংশীদারি ব্যবসার হিসাব নিকাশের পার্ট কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? ওকে, তারপর দেখো এখানে যন্ত্রপাতির অপচয় কত হবে, কি হবে? যন্ত্রপাতির অপচয় কত হবে, যন্ত্রপাতির অপচয় কত হবে। এখন দেখো একটা পুরাতন যন্ত্রপাতি আছে এখানে 1 লাখ টাকায় পুরাতন যন্ত্রপাতি ক্রয় করে, মেরামত ব্যয় আছে 20,000 টাকা এবং স্থাপন ব্যয় আছে 10,000 টাকা, নির্বাহ করে বছর শেষে 12% হারে যন্ত্রপাতির অপচয়। এখন দেখো যন্ত্রপাতির মূল্য কত হবে, তাহলে 1 লাখ, এটার সাথে 20,000 টাকা যেহেতু মেরামত ব্যয় এটাও যোগ হবে। তারপরে দেখো আমার সংস্থাপন ব্যয় আছে 10,000 টাকা, এটাও যোগ হবে, তাহলে কত হয়? 1,30,000 টাকা, তাই না? এখন এটার হার বলে দিচ্ছি কত পার্সেন্ট, 12% করে ফেলো, 12% বের করে ফেলো। বের করছো? তাহলে কত হবে? দেখ আমি তো এমসিকিউ জাস্ট দৌড়াতে পারি না, আমার উদ্দেশ্য কি তোমাকে হচ্ছে প্রত্যেকটা টার্ম সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া, তাই না? তো এই জন্য আমরা যেই গতিতে যাচ্ছি হোপফুলি এটা সবার জন্য অনেক বেশি সবাই উপকৃত হবে এবং সবাই হচ্ছে যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে এখান থেকে কোশ্চেন আসলে তুমি আনসারও করতে পারবা এবং ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। তার মানে 15,600 এটা হচ্ছে কি আমার আনসার, ঠিক আছে? 15,600 এটা হচ্ছে আনসার হবে। তারপর দেখো আমরা একটা উদ্দীপক পড়বো এবং তোমাদের আসছে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় এই টাইপের কোশ্চেন আসছে, তাই না? এই টাইপের কোশ্চেন কিন্তু অনেকগুলোই আসছে, অনেক বড়ই আসছে। তো দেখো এখানে আমরা বের করবো কি বিকৃত পণ্যের ব্যয়, সূত্র কি ভাই? বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্রটা হচ্ছে কি বিক্রয় মূল্য থেকে জাস্ট আমরা যদি মুনাফাটা বাদ দিতে পারি তাহলে বিকৃত পণ্যের ব্যয় পাবো। তবে আমরা দুইভাবে কিন্তু আমরা হচ্ছে এখানে বিকৃত পণ্যের ব্যয় বের করতে পারবো, দুইটা সূত্র অ্যাপ্লাই করে। তো নাম্বার ওয়ান দেখো ইনফরমেশনের উপর এটা ডিপেন্ড করবে। আমাদের শুরুতেই বের করতে হবে যে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 4,50,000, সমাপনী মজুত পণ্য 3,50,000 এবং পণ্য ক্রয় আছে 11 লাখ টাকা, ঠিক আছে? তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? তো দেখো প্রারম্ভিক মজুত পণ্য কত, 4,50,000 আমি লিখে ফেললাম। এটার সাথে আমরা যোগ করব কি পণ্য ক্রয় কত টাকা, 11 লাখ। কত? 11 লাখ। 11 লাখ যোগ করে দিলে আমার টোটাল হয় 15 লাখ, 11 4 15, 15,50,000, তাই না? 15,50,000। এখন এটা থেকে আমরা বাদ দেবো কি সমাপনী মজুত পণ্য কত আছে, 3,50,000। সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা পেয়ে যাবো বিক্রিত পণ্যের ব্যয় কত হয় ভাইয়া, 15 থেকে 3 গেলে থাকে 12 লাখ। তার মানে 12 লাখ টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, বুঝতে পারছি তো? 12 লাখ টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, 12 লাখ টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, 12 লাখ টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তারপর আমরা দেখব মজুদ আবর্তন অনুপাত কত। এখন এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমার কি আগের কোশ্চেনটা যাওয়া লাগবে, তো আমার চাইছি কি মজুদ আবর্তন। তো কোশ্চেনটা সবাই একটু মনে রাখার ট্রাই করো, কি ক্যালকুলেশন করতে বলছে, মজুদ আবর্তন। কি ক্যালকুলেশন করতে বলছে, মজুদ আবর্তন। তাহলে এটাকে আমরা বের করব। তো মজুদ আবর্তনের সূত্রটা কি এটা আমরা দেখবো, তাই না? মজুদ আবর্তনের সূত্রটা কি এটা আমরা দেখব। তো মজুদ আবর্তনের সূত্রটা কি ছিল বলো তো? এই যে ইনফরমেশন দেওয়া আছে এখানে, তো আমরা জানি মজুদ আবর্তন, এই মজুদ আবর্তনের অনুপাতের সূত্র হচ্ছে গিয়ে আমার বিক্রিত পণ্যের ব্যয়
তার মানে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা ভাগ করব কি দ্বারা? গড় মজুদ দ্বারা। বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা ভাগ করে দিব গড় মজুদ দ্বারা। কি দ্বারা? গড় মজুদ দ্বারা। কি দ্বারা? গড় মজুদ দ্বারা। এখন ভালো করে খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয় আমরা অলরেডি বের করছি কত? 12 লাখ। কত বের করলাম? 12 লাখ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় বের করছি 12 লাখ। এখন লাগবে কি? গড় মজুদ। গড় মজুদ কি ভাইয়া? এই যে প্রারম্ভিক মজুদ আছে এবং সমাপনী মজুদ পণ্য আছে, এই দুইটাকে আমরা যোগ করবো। দেখো 4,50,000, আর একটা কত ভাইয়া? 3,50,000। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করবো। দেখো 5 লাখ 8 লাখ, তার মানে 8 লাখের অর্ধেক কত? 4 লাখ। গড় মজুদ কত হলো? 4 লাখ। একদম ভেঙে ভেঙে বুঝালাম। তাহলে 4 লাখ ভাগ করে দাও 3 4 12, কতবার হয়? 3 বার। কতবার হলো? 3 বার। ঠিক আছে, সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? তাহলে এটা কত হবে? 3 বার হবে। তোমরা জানো যে আমরা যখনই আবর্তন অনুপাত ক্যালকুলেশন করতে যাব, আবর্তন ক্যালকুলেশন করতে গেলেই সেখানে বার চলে আসবে। সেখানে কি চলে আসবে? বার চলে আসবে। সেখানে কি চলে আসবে? বার চলে আসবে। বুঝতে পারছি? তার মানে আবর্তন মানেই হচ্ছে বার। কতবার? ঠিক আছে, এটা চলে আসবে। ওকে, সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার ভাইয়া? পুরা প্রত্যেকে ক্লিয়ার? ওকে, ওকে ওকে, সমস্যা নাই। দেখো আমরা বের করতেছি মজুদ আবর্তন। তো এই চ্যাপ্টারের বেসিক কি জানো? মানে সূত্রগুলো তোমার জানা লাগবে। সূত্র জানলে তুমি ইজিলি হচ্ছে কি করতে পারো? ম্যাথ সলভ করতে পারবা। তো দেখো মজুদ আবর্তনের সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি? বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়কে ভাগ করছে গড় মজুদ ধারা। এখন শুরুতে তোমার লাগবে কি? বিক্রিত পণ্যের ব্যয়, যেটা অলরেডি আমরা এই কোশ্চেনটা সলভ করছি। কত টাকা? 12 লাখ টাকা বের করছি বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমি পেয়ে গেছি 12 লাখ টাকা। লাগবে কি আমার? গড় মজুদ। গড় মজুদ মানে কি? শুরুর যে প্রারম্ভিক মজুদ আছে, এই প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করব সমাপনী মজুদ পণ্য। এখন এখানে উপাদান কয়টা? 2টা। তা আমরা জানি যে যখন আমরা গড় বের করি সবগুলোর যোগ করে ওটার নাম্বার দ্বারা কি করি? ভাগ করি। তাহলে এই 2 দ্বারা ভাগ করলে আমরা কি গড় মজুদ পেয়ে যাব, যেটা তোমরা 3 4 পড়ে আসছো। গড় বের করছো না? তো সেটা এটা। ঠিক আছে, তো করলে দেখো 3 4 12, কতবার? 3 বার। আশা করি একদম পানির মতো ক্লিয়ার। ঠিক কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? গট দ্য পয়েন্ট? সবাই বুঝতে পারছি তো? ওকে, সো ভাই আজকে ক্লাস কতক্ষণ হবে? কতক্ষণ করতে পারবা? আমরা ডিউরেশন আজকে কম দিব। সো মনোযোগ দিয়ে ক্লাস করি। ডিউরেশন কম থাকবে বিকজ আমাদের 3টা পার্টে ক্লাসটা হবে। সো আমরা একদিনে সব শেষ না করি। ঠিক আছে, সো আমরা আস্তে আস্তে শিখি। তবে ক্লাস আমরা যে অংশগুলো সলভ করতেছি, তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো। ওকে, সবাই একটু নড়েচড়ে বসো, সবাই একটু রেসপন্স করি। আমরা একটু মেনশন দিয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে আসি ক্লাসে। সবাই একটু দাও দ্রুত। আমরা আবর্তন বের করে ফেলছি 3 বার। ঠিক আছে, তো দেখো তোমাদের ড্রিম আর কয়েকদিন পরে হচ্ছে শেষ হতে যাচ্ছে তোমাদের এইচএসসি এক্সাম। এইচএসসি ধাপ পার করে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে অ্যাডমিশনের জন্য। এবং সবারই স্বপ্ন কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, সো সবাই স্বপ্ন দেখে এবং স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই কি করতে হবে? এইচএসসি এক্সাম শেষ করে না ঘুমিয়ে আবার কি করতে হবে? তোমার এই প্রিপারেশন শুরু করতে হবে অ্যাডমিশনের জন্য। তো দেখো তোমাদের জন্য আমাদের আছে টার্গেট ডিওয়াইসো ব্যাস। সো এই কোর্সটিতে আমরা ইনশাল্লাহ একদম বেসিক থেকে শুরু করব পড়ানো। তোমাদের 5টা সাবজেক্ট, বিশেষ করে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স এবং মার্কেটিং, প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ এবং রিটেন কোশ্চেন আমরা তোমাদেরকে সলভ করাবো, একদম বেসিক থেকে পড়াবো। এবং এখানে যারা ক্লাস নেবেন প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন তুমি পড়তে চাচ্ছ কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। টার্গেট কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন যারা হচ্ছে এখানে সাকসেস হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে, তারা কিন্তু জানে যে কিভাবে চান্স পেতে হবে। সো অ্যাডমিশন টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার গুছিয়ে পড়াশোনা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কেমন হয় সেটা অ্যানালাইসিস করে তোমাকে বুঝতে হবে যে আমার প্রিপারেশনটা কিভাবে গুছাতে হবে, যেটা আমরা নিজেরা জানি। আমরা অলরেডি কি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা পরীক্ষা দিছি, আমরা 3-4 বছর যাবত পড়াচ্ছি এবং তোমার মহাসিন ভাই 12 বছর যাবত পড়াচ্ছে। তারা অনেক বেশি অভিজ্ঞ, তারা জানে কিভাবে কি করতে হবে। তুমি আমার ক্লাস দেখো বা তুমি আমার ক্লাস দেখো, মহাসিন ভাইয়ের ক্লাস দেখো, তারপর ডিসাইড করো যে হ্যাঁ আমার জন্য এখানে ভর্তি হওয়া কতটা যুক্তিযুক্ত বা কতটা উপযুক্ত হবে। তারপর হচ্ছে তুমি হচ্ছে ভর্তি হয়ে যাও দ্রুত। ঠিক আছে, তবে অ্যাডমিশন টাইম কোনোভাবে ভুল ডিসিশন নেওয়া যাবে না। ওকে, সো বর্তমানে কোর্স ফি কিন্তু 2999 টাকা, যেটা কিন্তু সীমিত সময়ের জন্য, পরবর্তীতে কিন্তু আরো বাড়বে। সো কোর্সে ভর্তি হতে দ্রুত কল করো এডুকেশন হেল্প নাম্বারে অথবা পেজে নক দিয়ে ডিটেল জানতে পারো। ওকে, তারপর দেখো আমরা কঠিন একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি। এটা এমসিকিউ গুলোর আনসারটা নিচে দেওয়া, বাট হচ্ছে আমরা একটু কষ্ট করে পড়বো। এটা হচ্ছে যখন আমরা পিডিএফ করছি তখন এই প্রবলেমটা হয়ে গেছে। তো দেখো এখানে হচ্ছে 3 জন অংশীদার এক্স, ওয়াই এবং জেড। হ্যাঁ, তাদের মুনাফা বন্টন অনুপাত কত? 3-2-1।
বন্টনযোগ্য মুনাফা আছে 1,08,000 টাকা, তার মানে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 1,08,000। ঠিক আছে, আমরা 3 জনের মধ্যে বন্টন করব। তো এখানে দেখো টোটাল কত 3, অনুপাতটা কত আছে 3, 2, 1। এই রেশিওতে বা এই চুক্তিতে তারা কি করবে, মুনাফা বন্টন করবে। তাহলে দেখো 3 2 কত 5, 5 এর 1 কত 6, তার মানে টোটাল হচ্ছে 6। এখন ক্যালকুলেশন করতে বলছে কারটা, জেডেরটা, তাহলে তুমি জেডেরটা বের করো 1, তাহলে 6 দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে তোমার কারেন্ট আনসারটা বের হয়ে যাবে। কত হয় ভাইয়া, মেবি 18,000, তাই তো? এটা সলভ করলে কত হয় 18,000। কত হয় 18,000 টাকা, তাই না? কত হবে ভাইয়া 18,000। এই যে আমাদের সাকিব আহমেদ আনসার করছে, মারিয়া খাতুন, তারপর হারুন, তারপরে জান্নাত আনসার করছে, তৌসিফ আনসার করছে 18,000 টাকা, সবাই পারতেছি। তারপর হচ্ছে জাকিয়া সুলতানা জেমি আছে 18,000 টাকা। না, ডিগ্রি পড়তে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না, সো ডিগ্রি কেন পড়বা, অনার্স করবা, তাও একটা পাবলিক ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন দেখতে হবে। ঠিক আছে, ওকে ওকে, তার মানে আমরা বের করে ফেললাম 18,000 টাকা। যদি কোশ্চেনটাই বলতো যে ওয়াই কত পাবে, তাহলে জাস্ট ওয়াই এর কত 2, তাহলে হয়ে যেত 6 এর 2। যদি বলতো এ এক্স কত পাবে, তাহলে হতো 6 এর 3, তাই না, 6 এর 3। তো এইভাবে তোমরা এগুলো ক্যালকুলেশন করবা। বন্টনকৃত মুনাফা অংশীদারের মধ্যে বন্টন করতে হবে এইভাবেই, ঠিক আছে, সেটাই তোমাদের দরকার। ওকে, তারপর আমরা চলে যাব আরেকটা কোশ্চেনে, সেটা হচ্ছে আমরা দেখবো যে অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটে কেন। দেখো এটা ম্যানেজমেন্ট টাইপের একটা কোশ্চেন, তাই না? তোমরা ম্যানেজমেন্টে পড়ছো যে অংশীদারি কারবার বিলোপ সাধন কেন ঘটে, অংশীদারি কারবার কেন বিলোপ সাধন ঘটে, আমরা প্রত্যেকে জানি কেন বলো তো। কারণ হচ্ছে যদি অংশীদারের মৃত্যু হয়, ভাই অংশীদার মৃত্যু হলে আমার কে প্রতিষ্ঠান চালাবে, তাই না? এই একটা রিজন। অংশীদার যদি দেউলিয়া হয়ে যায়, ধরো অংশীদারের কোনো টাকাই নাই, সে কিভাবে ব্যবসা চালাবে, তাই না? তার তো ব্যবসা করার কোনো কি নাই, শক্তিই নাই। কারণ হচ্ছে ব্যবসার পুঁজি, মূলধন, প্রাণ, স্পন্দন হচ্ছে টাকা। তারপর দেখো অংশীদার যদি পাগল হয়ে যায়, সো এই 3টা কারণেই অংশীদারি ব্যবসা কি হতে পারে, বিলোপ সাধন হতে পারে। ঠিক আছে, এই 3টা কারণেই হতে পারে। এখানে যারা হচ্ছে আমরা ক্লাসের বাইরে কমেন্ট করতেছি, সো এটা খুবই খারাপ। সো তুমি একা তো হচ্ছে পড়াশোনা করতেছো না, বাট এখানে কি করতেছে যে 173 জন 74 জন ক্লাস করতেছে, সবার কনসেন্ট্রেট ব্রেক করতেছে, নাম্বার 1। এখানে অপরাধ করতেছো, নিজের জীবনে নিজে তো কিছু করতে পারবাই না, এবং চাইতেছো যে আমি তো জাহান্নামে গেছি এবং আমি সাথে কি করব, এখানে যারা আছে তাদেরকে নিয়ে যাব। সো ভালো হার ট্রাই করো, এখনো সময় আছে। নিজে হচ্ছে সো ভালো কিছু করতে পারবা না, আরেকজনে ডিস্টার্ব করে তার স্বপ্ন বা ড্রিমটাকে নষ্ট করো না। ঠিক আছে, এটা ফাইজলামি করার জায়গা না, এটা হচ্ছে কি এখানে স্টুডেন্ট ক্লাস করতেছে কিছু শেখার জন্য। ওকে, যাকে বলছি সে আসলে বুঝতে পারছো, সো বি কেয়ারফুল। তার মানে কি এখানে 3টাই হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারণ হচ্ছে এই কারণে কি ব্যবসায় বিলোপ সাধন হয়ে যায়। এবং তোমার মনে রাখতে হবে অংশীদারি কারবার বলো, কোম্পানি ব্যবসা করো, এইগুলো কিন্তু ম্যানেজমেন্টও আছে, তার মানে দুইটাকে একসাথে কম্বিনেশন করে পড়ে ফেলবা। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। সো এই কোশ্চেনটা কি ম্যাথ না থিওরি? থিওরি, হ্যাঁ। যে অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচের কোনটি প্রাপ্য হবেন, এখানে 2টা অপশন, নিচে 2টা অপশন, এটা খেয়াল করে ভালো করে। সো আমরা শুরুতেই পড়ে আসছি যে চুক্তির অবর্তমানে বা চুক্তি ছাড়া, চুক্তির অবর্তমানে বা চুক্তি ছাড়াও কি করতে পারে অংশীদাররা, যেটা দাবি করতে পারে সেটা হচ্ছে ঋণের সুদ। ঠিক আছে, সেটা হচ্ছে ঋণের সুদ। এবং কোশ্চেনটা যদি আসে যে কত পার্সেন্ট হারে দাবি করতে পারবে, যদি আসে কত পার্সেন্ট হারে দাবি করতে পারবে, এই ঋণের সুদটা কত পার্সেন্ট হারে দাবি করতে পারে, তাহলে হবে 6%। কত পার্সেন্ট? 6%। কত পার্সেন্ট হারে হবে? 6%। বুঝতে পারছি? বুঝতে পারছি তো সবাই? তারপর দেখো এই রাইট শেয়ার এটা কাদের মধ্যে ইস্যু করা হয়? আমরা জানি যে রাইট শেয়ারটি ইস্যু করা হয় মূলত ব্যবসার তৃতীয় পক্ষ বা ব্যবসার যে পাওনাদার আছে বা ব্যবসার যে দায় আছে তাদের মধ্যে মূলত কি করা হয়, রাইট শেয়ারটা ইস্যু করা হয়। তাহলে রাইট শেয়ার ইস্যু করা হয় ঋণপত্রের যে মালিক আছে তাদের মধ্যে, রাইট শেয়ার ইস্যু করা হয় ঋণপত্রের মালিক যারা আছে তাদের মধ্যে। ঠিক আছে, রাইট শেয়ার আনসার করা হয় ঋণপত্র বা ঋণপত্রের মালিকদের মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো যৌথ মূলধনী কোম্পানির মূলধন কাঠামোর উপাদান কি? এখন দেখো আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির মেইনলি মূলধন কাঠামো কি, মানে কোন কোন সোর্স থেকে
আমরা মূলধন কালেক্ট করি, সেটা আমাদের জানা লাগবে না? অবভিয়াসলি জানা লাগবে, কি বলো? তো দেখো যে আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ একটা মূলধন বা উপাদান হচ্ছে শেয়ার মূলধন। নাম্বার 2, ঋণপত্র, এটাও হচ্ছে আমার কোম্পানির একটা উপাদান। তারপর দেখো সংরক্ষিত হয়, কারণ আমরা হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে নিট মুনাফা অথবা নিট লাভ অথবা নিট লোকসান, বাট কোম্পানি ব্যবসার ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে সংরক্ষিত মুনাফা। ঠিক আছে, এই সংরক্ষিত মুনাফা থেকে মূলত আমরা কি করি? লভ্যাংশ বন্টন করি। এই সংরক্ষিত মুনাফা থেকে আমরা মূলত কি করি? আমরা হচ্ছে সাধারণ সঞ্চিতিতে টাকা বা তহবিল হচ্ছে স্থানান্তর করি। রাইট, সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, তার মানে কি 1 2 3 সবগুলাই কারেক্ট, ঘ নাম্বারটা কারেক্ট। যারা যারা এ বি সি মানে 1 2 3 আনসার করছি তারা কারেক্ট, বাট যে বি নাম্বার আনসার করছে সে কিন্তু রং। এখানে কিন্তু সংরক্ষিত আয়টা ভাইয়া এটা কোম্পানি ব্যবসার একটা উপাদান বা মূলধন সংগ্রহের কি একটা উপাদান। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছি? তারপর চলে যাবো আমরা ক্রয়ের পরিমাণ বের করতে বলছে। কি বের করতে বলছে? ক্রয়ের পরিমাণ। কি বের করতে বলছে? ক্রয়ের পরিমাণ। এখন দেখো শুরুতে আমার যে উপাদানগুলো দেওয়া আছে এখানে আমার বুঝতে হবে যে আমরা বের করতেছি ক্রয়ের পরিমাণ। তো ক্রয়ের পরিমাণ বের করলে এখানে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য আর বিক্রিত পণ্যের ব্যয়। তা আমরা জানি সমাপনী মজুত পণ্যের সাথে, এটা সূত্রটা, সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয় কত? 80,000। এই দুইটা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। যেটা পাবো সেটা হচ্ছে ভাইয়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেটা কি বলতো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর এই টপিকের মেনই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা থেকে আমি যদি প্রারম্ভিক মজুত বাদ দিয়ে দিই 15,000, তাহলে আমি পেয়ে যাব ক্রয়। তাহলে আমরা কি পেয়ে যাব? ক্রয়। কি পেয়ে যাব? ক্রয়। কত হয়? 85,000 টাকা। ক্লিয়ার? যা সূত্রের খেলা এখানে, হ্যাঁ, যা সূত্রের খেলা। প্রথমে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা আগে বের করতাম প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করে বা নিট ক্রয় যোগ করে। যেহেতু হচ্ছে কৃত পণ্যের ব্যয় নাই, তার মানে আমাদের 2 নম্বর সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় করার সূত্র হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মজুত পণ্য যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে গেছি, এখন লাগবে কি? ক্রয়। তাহলে বাদ দেবো কি? প্রারম্ভিক মজুত পণ্য। দ্যাটস ইট, রেজাল্ট পেয়ে যাব। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? না পারলে হচ্ছে রিপিট করব। এটা যাদের সূত্রগুলো হচ্ছে মাথায় নাই তারা হচ্ছে আরেকবার হচ্ছে আমরা নোটগুলো করে ফেলবো, তাহলে হচ্ছে পারবে ইজিলি। হ্যাঁ, আর এটা আমরা হচ্ছে অ্যাডমিশনে যেভাবে পড়াই যে জামাই বউ দিয়ে, হ্যাঁ, মিলতে হবে, যে জামাই এবং বউ দুজন মিলতে হবে। যদি হাজব্যান্ড থাকে তাহলে ওয়াইফ থাকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি হাজব্যান্ড ওয়াইফ না থাকে, না মিলে, তখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, সো ডিটেলস পড়াতে একটু সময় লাগবে। আশা করি অনেকের কনসেপ্ট ক্লিয়ার আছে। তারপর আমি সূত্রটা বলে দিচ্ছি। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য এই দুইটা যোগ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার মানে বিক্রয়যোগ্য পণ্যের 2 নম্বর সূত্র কি বলতো? 2 নম্বর সূত্রটা হচ্ছে সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় দুইটা যোগ করব, পাবো আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন ভালো করে খেয়াল করো, এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমি যখন প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিব, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যখন প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিয়ে দিব, তখন পাবো আমরা যেটা, সেটাই হচ্ছে ক্রয়। ঠিক আছে, বা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমি ক্রয় বাদ দিই তাহলে পাবো প্রারম্ভিক মজুত পণ্য, আর যদি প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিই তাহলে পাবো কি? ক্রয়। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা? যারা ছিলে তারা বুঝতে পারছে কিনা? জাস্ট সূত্রটা মনে রাখবা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় শুরুতে বের করবা, তারপর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা হয়ে গেলে তারপর তুমি বের করে ফেলবা হচ্ছে ক্রয় চাইলে প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিবা, প্রারম্ভিক মজুত পণ্য চাইলে ক্রয় বাদ দিবা। ঠিক আছে, তাহলে হবে। ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু বলেন, হিসাব প্রথম পদে ঠিক ছিল তো আলাদা পাস নাকি? এই পয়েন্টটা হচ্ছে আমি শুরুতেই ক্লিয়ার করছি যে আমি জানি যতটুকু ইন্ডিভিজুয়ালি, তবে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে তারপর হচ্ছে তোমাদেরকে আমি সঠিক একটা ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, সো সাকিব আহমেদ বলছে বুঝতে পারছি, গ্রেট। সাকিব কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, আর এই বিষয়টা অনেক ভালো লাগে। তুমি না বুঝলে হচ্ছে বলো, তবে বুঝে তারপর হচ্ছে ক্লাস থেকে যাবে। হ্যাঁ, ক্লাসের পর আমরা ইনশাল্লাহ ক্লাসে কমপ্লিট করব। আর আমরা কিন্তু হারিয়ে যাচ্ছি ক্লাস থেকে, সো সবাই একটু ক্লাসে নিয়ে আসি, যারা ঘুমাচ্ছে তাদেরকে নিয়ে আসো। ঠিক আছে, নাহিদ বলছে বুঝি নাই। দেখো এখানে যা সূত্র, তোমার প্রথমে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে হবে, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য এই দুইটা যোগ করলে আমি পাবো কি? আমি পাবো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা হচ্ছে তোমার 2 নম্বর সূত্র। হ্যাঁ,
বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করে 2 নম্বর সূত্র, ঠিক আছে। তার মানে আমি যখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে গেছি, জাস্ট এখন আমার কাজ কি, এখন কাজ হচ্ছে ক্রয় বের করা। তো ক্রয় বের করলে আমি বাদ দিব প্রারম্ভিক মজুত পণ্য, তাহলে পাবো ক্রয়। আর যদি প্রারম্ভিক মজুত পণ্য বের করতে বলতো তাহলে বাদ দিতাম কি ক্রয়, একই জিনিস, ঠিক আছে, এটাই। সো কৃষ্ণা হচ্ছে বলছে যে এমসিকিউ এবং সিকিউ মিলে 46, এমসিকিউ এবং 20 পেতে হবে। তারপর আসে একটা প্রতিষ্ঠানের চলতি সম্পদ এত টাকা, চলতি অনুপাত 5:2, চলতি দায়ের পরিমাণ কত। তার মানে আমাকে চলতি দায়ের পরিমাণ বের করতে হবে। ভালো করে খেয়াল করো, এখানে চলতি সম্পদ কত টাকা, 63,000 টাকা। কত টাকা, 63। এখন চলতি অনুপাত জিনিসটা কি, যেমন চলতি সম্পদকে আমরা ভাগ করব চলতি দায় দ্বারা, তাই না, চলতি সম্পদকে আমরা ভাগ করব চলতি দায় দ্বারা। তার মানে এটা হচ্ছে আমার চলতি অনুপাত। তো ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই 5 হচ্ছে চলতি সম্পদ আর 2 হচ্ছে কি চলতি দায়। তো চলতি সম্পদ আমার টাকায় দেওয়া কত, 63, অনুপাতে কত 5, তাহলে 5 দ্বারা গুণ করো, চাইছে কি চলতি দায়, তাহলে দায় কত আছে 2, তার মানে 2 দ্বারা গুণ করো, তাহলে রেজাল্টটা পেয়ে যাবে, ঠিক আছে, তাহলে রেজাল্টটা পেয়ে যাবে। তাহলে রেজাল্ট কত ভাই, 25,200। এটা সবাই বুঝতে পারছি। ম্যাথগুলো কিন্তু তোমাদের আগে থেকে প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। কৃষ্ণ বলছে এত সহজ ভাইয়া, হ্যাঁ আসলে সহজ, তবে প্র্যাকটিস করা লাগবে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে চলতি সম্পদ, কি দেওয়া, চলতি সম্পদ। এখন চলতি সম্পদ এখানে অনুপাতে কত 5, 5 দ্বারা ভাগ করো, চাইছে কি চলতি দায়, তাহলে 2 কত, যে 2, চলতি দায় কত আছে 2, 2 দ্বারা গুণ করো, তাহলে কি রেজাল্টটা পাবে ইনশাল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। রিয়াদ ইসলাম এবার বুঝতে পারছি, 25,200। ওকে, হ্যাঁ সরি ভাই আমারটা ভুল হয়েছে। হ্যাঁ সাকিব, ভুল হোক, তুমি ভাই প্রথম পারবা না, ঠিক আছে। যেমন আমরা কি ভুলের মাধ্যমে শিখবো, সো ভুল না করলে শিখতে পারবো না। আমরা লার্নিংটা কিভাবে হয়, ভুলের মাধ্যমে হয়, ঠিক আছে। সো ভয় নাই, সো এই জন্য চেষ্টা করতে হবে। তুমি ভুল করছো না এটা দেখবার কখনোই ভুল হবে না, সো এই জন্য চেষ্টা করতে হবে, রেসপন্স করতে হবে, শিখতে কোনো লজ্জা নেই, ঠিক আছে। ওকে, তার মানে সবাই আমরা পারছি এবং সি নাম্বার আনসার করছি। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। আমরা পরে আরেকটা ম্যাথ সলভ করবো, এটা অনেক বড় একটা ম্যাথ, সো বড় হোক, বাট আমি যেটা বলতাম সবসময় যে ম্যাথ যদি বড় হয় এটা কি আনসার করাটা সহজ হয়, অনেকটা সহজ হয়। তো দেখ এখানে বলছে বি এর মুনাফা কত, এখানে বলছে বি এর মুনাফা কত। তার মানে আমরা প্রথমে হচ্ছে দেখি আমাদের কারবারে কি আছে। বি এর মাসিক বেতন আছে 2500 টাকা এবং ধার্য করার পরবর্তীতে নিট মুনাফা হচ্ছে 75,000। নিট মুনাফা কত 75। তার মানে আমাদের যে নিট মুনাফা আছে এখান থেকে আমরা বাদ দিব কি বলতো, এখান থেকে বাদ দিব হচ্ছে যতটুকু আমার খরচ আছে, ঠিক আছে, এখান থেকে যতটুকু খরচ আছে। তুমি একটা বিষয় মাথায় রাখবা, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিকট যে জিনিসটা আয় এটা কিন্তু ইন্ডিভিজুয়াল অংশীদারের জন্য কি ব্যয়, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অংশীদারের জন্য আবার কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়। তার মানে এখানে দেখো বি হচ্ছে মাসিক বেতন পায় 2500 করে, তার মানে 12 মাসে কত হয়, এক মাসে হচ্ছে 25, তাহলে 12 মাসে কত বলো তো, 25-12 মেবি হচ্ছে 25-12 গুণ করলে আমাদের কত আসে, 30,000 টাকা। তাহলে আমার টোটাল বেতন কত, 30,000 টাকা। তা আমার এই যে নিট মুনাফা থেকে আমরা কি করব, বেতনটা আমরা যে খরচটা আছে এটা বাদ দিব, বাদ দিলে আমার এই বন্টনকৃত মুনাফা আসে কত, 30 বাদ দিলে 45,000, তাই না, 45,000 টাকা। কত হয়, 45,000 টাকা। কত হয় ভাইয়া, 45,000 টাকা, ঠিক আছে। তো এখন বলছে বিয়ের মাসিক বেতন এত টাকা বাদ দেওয়ার পর এত হলে বিয়ের মুনাফার কত, মানে বি কত টাকা মুনাফা পাবে। তো আমাদের বন্টনকৃত মুনাফা আমরা বের করলাম 45,000 টাকা। কত, 45,000 টাকা, রাইট। এখন দেখো অনুপাত কত, 3:2, তার মানে 3 2 কত ভাই 5, অর্থাৎ 5-এর 2 হচ্ছে বি পাবে। তার মানে 5 নং 45, 9 দুগুণে 18, এই 18,000 টাকা কি বি পাবে। হ্যাঁ, এই 18,000 টাকা কে পাবে, বি পাবে, বুঝতে পারছি তো, 18,000 টাকা কে পাবে, বি পাবে। এখানে দেখো বেতনটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, বাট অংশীদারের জন্য তখন ইন্ডিভিজুয়াল আয়। তো আমরা বের করতেছি প্রতিষ্ঠানের বন্টনকৃত মুনাফা, তার মানে বেতন,
তারপর হচ্ছে দেখো বেতন, হ্যাঁ, তারপর হচ্ছে যদি মূলধনের সুদ থাকে মূলধনের সুদ, এইগুলো প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তারপরে যদি হতে তোমার কমিশন থাকে এটাও কি প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তার মানে আমরা এই যে কমিশন তারপর ঋণের সুদ এইগুলো বাদ দিয়ে আমরা বন্টনকৃত মুনাফা বের করব। তো এই যে যেটা বের করলাম এটা হচ্ছে বন্টনকৃত মুনাফা। বন্টনকৃত মুনাফাটা বের করতে পারলে এটা আমরা অংশীদারদের মধ্যে বন্টন করে দিব চুক্তি অনুসারে। যে চুক্তিটা দেওয়া আছে এই অনুসারে আমরা কি করব, বন্টন করে দিব। আমার নাম কৃষ্ণ নয় কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, ওকে। সো এটা বুঝতে পারছি সবাই। সো এই ম্যাথগুলো একটু দেখো ভালো করে, যে ম্যাথগুলা একটু হলো টাফ মনে হয়, বাট এই প্রসেসগুলো তুমি যদি জানো, আগে থেকে জানা থাকে, তাহলে সলভ করতে তেমন একটা সময় লাগবে না, আমি বিশ্বাস করি। ওকে, সেই জন্য ম্যাথ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তবে আমি যেটা বুঝতে পারলাম যে ফার্স্ট পেপারের থেকে সেকেন্ড পেপারে তোমার ম্যাথগুলো কি একটু বেশি টাফ, ঠিক আছে। যেমন এমসিকিউ তো অনেক বেশি ম্যাথ দিচ্ছে এবং এটা একটু বেশি কঠিন মনে হচ্ছে, অনেক বড় বড় ম্যাথ দিচ্ছে। এবং আমি কিন্তু তোমাদের এমন এমন এমসিকিউগুলো সলভ করাইতেছি যেইগুলো তোমাদের জন্য সলভ করলে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে যেই ক্যাটাগরি কোশ্চেন আসুক না কেন সেটা যাতে তোমার সলভ করতে কোনো প্রবলেম না হয়। ওকে, সেটা যাতে কোনো প্রবলেম না হয়। নাম্বার ওয়ান, প্রথমে আমার বন্টনকৃত মুনাফা বের করতে হবে। কি বের করতে হবে? বন্টনকৃত মুনাফা। যে এক্সাক্ট আমার বন্টনকৃত মুনাফা কত এটা আমরা বের করব, ঠিক আছে। তো দেখো শুরুতেই দেখো আমার এখানে নিট মুনাফা দেওয়া আছে কত, ৭৫,০০০। নিট মুনাফা কত, ৭৫। নিট মুনাফা কত দেওয়া আছে, ৭৫। এখন এই নিট মুনাফা থেকে আমরা বাদ দিব কি বলতো, এই নিট মুনাফা থেকে আমরা বাদ দিব হচ্ছে যত খরচ আছে, বেতন আছে জাস্ট একটা খরচ, আর কোনো খরচ নাই এখানে। তো বেতন কত দেখো তো, ২৫০০ টাকা করে পায় প্রতি মাসে ২৫০০ টাকা করে পায়। তাহলে ১২ মাসে কত পাবে, ৩০,০০০। তার মানে এই বেতনটা আমার যত আসছে এটা আমরা বাদ দিব। বাদ দিলে আমার বন্টনকৃত মুনাফা আসে ৪৫,০০০ টাকা। হ্যাঁ, 45,000। তার মানে 45,000 টাকা আমার বন্টনকৃত মুনাফা। এই টাকাটা আমরা কি করব, অংশীদারির মধ্যে বন্টন করব। তো দেখো অংশীদারি এই যে কন্ট্রাক্ট করা আছে, তাহলে কন্ট্রাক্ট অনুসারে হবে। যদি চুক্তি না থাকতো তাহলে আমরা কি করতাম, সমান হারে বন্টন করতাম। তাহলে দেখো এই যে কন্ট্রাক্ট করলে এটা কি করবো জানো, তোমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করছো না, ৩ আর ২ কত, ৫। তার মানে ৫-এর ৩ পাবে ক এবং ৫-এর ২ পাবে কে, খ, ঠিক আছে। তার মানে আমাদের বের করতে বলছে কি, বি এরটা। তাহলে ৫-এর ২ পাবে কি, বি। আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে ১৮,০০০ টাকা। ওকে, রেজাল্ট কত আসে, ১৮,০০০ টাকা আসে। বুঝতে পারছি তো? হ্যাঁ কৃষ্ণ ভাইয়া, অবশ্যই হচ্ছে তোমরা এই জন্য পরীক্ষা দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম বল বা যে কেউ হচ্ছে তোমার আনসার দিতে পারে। হ্যাঁ, তো আনসারটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে অনেক। সে তোমরা পরীক্ষা দিয়ে সঠিকটা দিছো অথচ তুমি হচ্ছে আনসার মিলিয়ে দেখতেছো যে না তোমারটাই ভুল হয়ে গেছে, তখন কিন্তু অনেক বেশি হতাশ হয়ে যাবা। সেগুলো দেখার কোনো রিজন নাই। পরীক্ষা দিছো, পরেরটা নিয়ে চিন্তা ভাবনা করো এবং হচ্ছে আমরাও ট্রাই করবো যে তোমাদের আনসার দেওয়ার। কারণ এখানে দেই না এই জন্যই, যেমন ভোট কতগুলো অনেকগুলা, যদি আমি ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করে দেই আরেক বোর্ডে যারা আছে তারা হচ্ছে কি করবে, মন খারাপ করবে। সেই জন্য হচ্ছে দেওয়া হয় না। তবে পরীক্ষা দাও, আমরা হচ্ছে চেষ্টা করবো। হ্যাঁ, আমরা মানে একটা না হচ্ছে ক্লাস করে হচ্ছে কমপ্লিট করবো। আজকে আর কোনো বিরতি দেওয়া হবে না, ঠিক আছে। একসাথে আমরা কমপ্লিট করে দিব। বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো নোট করে ফেলো, এই যে যেগুলো আমরা বলতে সেগুলো সাথে সাথে নোট ডাউন করে ফেলবা। তারপর দেখো এ বি সি এর মুনাফা বন্টন অনুপাত কত। এখন এ বি এবং সি এর মুনাফা বন্টন অনুপাত বের করতে বলছে। তো আমরা কি করব, নতুন অনুপাত বের করে ফেলবো। সেই শুরুতে দেখো এখানে দুইটা অনুপাত দেওয়া, একটা হচ্ছে পুরাতন 3:2, তাই না, আরেকটা আছে কত 1/5। তো আমরা কি বলছিলাম, এটার হচ্ছে কি ফল, বিয়োগ ফল। এটার কি ফল, বিয়োগ ফল বের করতে হবে। মানে আমরা নতুন অনুপাত বের করলে, তাই না, যেহেতু আমরা নতুন অংশ দেখো 5 থেকে 1 গেল থাকে কত 4, বিয়োগ করলে এখন দেখো 3-4 কত ভাইয়া 12, 4 দোকানে কত 8। এবার এটার কি ফল, যোগ ফল, 3 আর 2 কত 5, 5কে গুণ করে দেখার সাথে 5। তার মানে 12, 8, 5 এটা হচ্ছে নতুন অনুপাত বা বন্টনকৃত অনুপাত। এটা হচ্ছে নতুন অনুপাত বা বন্টনকৃত অনুপাত, ঠিক আছে। এটা হচ্ছে নতুন অনুপাত বা বন্টনকৃত নতুন অনুপাত। কৃষ্ণ অবভিয়াসলি। সো হোসাইন কোথায় পিডিএফ পাবো, পিডিএফ নিয়ে টেনশন নাই, পড়াই তো দিচ্ছি, পাশাপাশি পিডিএফ তোমাদের পেজে আপলোড করে দিব। হ্যাঁ, আমাদের পেজে আপলোড করে দিব এবং পেজে যদি আপলোড করা না হয় সেক্ষেত্রে অবশ্যই যেখানে দিব সেটা হচ্ছে আমাদের গ্রুপগুলোতে কানেক্ট থাকবা তোমরা, এডুকেশন অফিসিয়াল গ্রুপ, তারপর আরও যে গ্রুপগুলো আছে যেমন এইচএসসি তোমাদের
2024 ব্যাচের জন্য একটা গ্রুপ আছে, শেখানো হয়ে যাবে। তোমরা একটু রেসপন্স করো তো প্লিজ, আমাদের রেসপন্স কমে যাচ্ছে। তো সবাই একটু, আমরা যারা এখনো শেয়ার করেন, স্পেশালি নিজের টাইমলাইন একটু লাইভটিকে শেয়ার করে রাখি, ঠিক আছে, একটু শেয়ার করে রাখি। এবং ফ্রেন্ড যারা আছে, তোমার ফ্রেন্ড যে এক্সাম দিচ্ছে, অ্যাডমিশন এক্সাম ক্যান্ডিডেট, সো তারা একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ ভাই, এখানে হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে, ফিজিক্স ক্লাসে গিয়ে বলো যে ভাই আমাদের হচ্ছে কি, আমাদের ফিজিক্সের সাজেশন দিবেন না। ভাই এখন আমি পড়াচ্ছি কি বলো তো, আমি পড়াচ্ছি হচ্ছে অ্যাকাউন্টিং, সো আমি দিতে পারবো কি অ্যাকাউন্টিং সাজেশন। এখন তোমার যদি অ্যাকাউন্টিং সাজেশন লাগে সেক্ষেত্রে আমাকে নক করো, আমি দিয়ে দিব। বা ক্লাসের সেই শুরুতে হচ্ছে আমি অ্যাকাউন্টিং সাজেশন দিছি, ঠিক আছে, সো ওইটুকু দেখলে হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। সো ভাই আর একটু বুঝান, সো সমস্যা নাই, একবার দুইবার তিনবার করে বুঝাতে পারবো। বাট যারা যারা হচ্ছে, যেটা বললাম যে রেসপন্স এখনো করি নাই, শেয়ার করে নেই, তারা দ্রুত একটু শেয়ার করে দেয় এবং ফ্রেন্ডদেরকে নিয়ে আসি ক্লাসে দ্রুত। সো এটা একটু করো, দ্রুত করো, তারপর আমরা আবার হচ্ছে রিপিট করব, সমস্যা না এটা। এবং যারা শুরুতে ক্লাস করছো, নতুন অনুপাতে তার জীবনে আর কোনো প্রবলেম হবে না, যে কোনো টাইপের নতুন অনুপাতে আসুক সে কনফিডেন্টলি দিতে পারবে, তাও আবার সর্বোচ্চ 2 সেকেন্ড, 2 সেকেন্ডের বেশি আর সময় লাগবে না এটা সলভ করতে, আশা করি, ঠিক আছে। কারণ হচ্ছে এমনভাবে আমরা শিখাইছি এইগুলা। ওকে সাকিব, তো বাকি যারা আছে, কৃষ্ণ আসো, পরের ক্লাসগুলো দুপুর 3টা বা 4টার দিকে নিলে ভালো হতো স্যার। দেখো 3টা 4টা হচ্ছে নেওয়া হবে না, কারণ হচ্ছে অলরেডি শিডিউল হয়ে গেছে, তো আমাদের 7:30-এ নিতে হবে ক্লাসগুলো। তবে আমরা অনেক বেশি হচ্ছে টাইম তোমাদের নষ্ট করব না, নষ্ট বলতে নিব না, বিকজ হচ্ছে আমরা ওইগুলোই পড়াবো এবং ইম্পর্টেন্টগুলা, যাতে তোমার পুরো হিসাব বিজ্ঞানটা সেকেন্ড পেপারটা আমরা একসাথে কি করতে পারি, কভার করে দিতে পারি, রিভিশন দিয়ে দিতে পারি। ওকে, সো এভাবে আমরা কমপ্লিট করব, ঠিক আছে, এতবার রিপিট করার জন্য। ওকে, এই যে দেখো আমরা নতুন অনুপাত বের করতেছি, ডিরেক্টলি নতুন অনুপাত বলে না এটা, তো আমরা বলছিলাম যে এই যে নতুন যেটা থাকবে না এটার বিয়োগফল, দেখো 5 থেকে 1 গেল থাকে তো 4, এই 4কে গুণ করে দিব পুরাতন অনুপাতের সাথে, 3 4 12, 4 দুগুণে কত 8। এবার দেখো এটার আবার যোগফল, এটার আবার কি ফল, যোগফল, 3 আর 2 কত 5, 5কে যে একের সাথে মানে কতটুকু অংশ দিয়ে আমরা গকে নিতেছি, অল অংশটার সাথে যেমন এক অংশ দিয়ে, তার মানে 3 আর 2 5, 5 1 5, এটা হচ্ছে নতুন অনুপাত, ঠিক আছে। ওকে, তারপর দেখো কোম্পানির শেয়ার অথবা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ যারা করে, আমরা জানি যে কোম্পানির শেয়ার এবং ঋণপত্র বিক্রয়ের দায়িত্বে যারা থাকেন তাদেরকে কি বলা হয়, অবলেখক। আর অবলেখকের কি পায় জানো, অবলেখকরা পায় হচ্ছে কমিশন। অবলেখকরা কি পায়, কমিশন পায়। নুরুল আলম ইসলাম ভাইয়া পিডিএফ দেন। দেখো এই যে যারা হচ্ছে এত পিডিএফ চাও না, তারা ক্লাস করো না কিন্তু আমি জানি, বাট ক্লাস করলে পিডিএফ এর নেওয়ার কোনো দরকার নাই। ক্লাস করলে হচ্ছে তোমার এমনিতে ক্লাসে পড়া হয়ে যাবে। যে ক্লাস করে মনোযোগ দেয় সে পিডিএফ এর জন্য কান্নাকাটি করে না। আর এমন কোনো ক্লাস আছে যে আমরা পিডিএফ দেই নাই, যা পড়াই সেটা পিডিএফ পাঠাই নাই, তোমাদেরকে দেই নাই। সো পিডিএফ অবশ্যই দিব, এটা নিয়ে সময় নষ্ট করার কোনো আমি রিজন দেখি না। ওকে ওকে, তার মানে যারা হচ্ছে শেয়ার বিক্রয়ের দায়িত্বে আছেন তাদেরকে কি বলা হয়, অবলেখকের কমিশন। তারা কি পায়, কমিশন পায়। অবলেখকরা কি পায়, কমিশন পায়, কারণ হচ্ছে তারা এই যে শেয়ার বিক্রয়ের দায়িত্বে আছে, তার মানে তারা একটা জিনিস পাবে না। এই যে তোমরা দেখো গ্রামে হচ্ছে আমরা যখন বিভিন্ন টাইপের ফসল টসল বিক্রি করি, হ্যাঁ, তখন দেখবো যে দালাল থাকে। তো ওই দালালরা কি পায় জানো, দালালরা হচ্ছে কি করে, কিছু টাকা পায় না, তারা হচ্ছে তোমার পণ্যগুলো বিক্রি করে দেয়, তার বিনিময়ে টাকা পায়। তো কোম্পানি ব্যবসার ক্ষেত্রে এই কাজগুলো যারা করে, শেয়ার বিক্রয়ের কাজে যারা হেল্প করে, বা তাদেরকে বলা হয় অবলেখকের কমিশন, ঠিক আছে। সো তাদেরকে বলা হয় অবলেখক। তো অবলেখকরা যেটা পায়, তারা পায় হচ্ছে কমিশন, বা কমিশনের আরেকটা নাম হচ্ছে দস্তুরি, ঠিক আছে। তার মানে অবলেখকের কমিশন বা দস্তুরি এই জিনিসটা, অবলেখকের কমিশন বা অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন বা হচ্ছে দস্তুরি, অবলেখকের কমিশন বা দস্তুরি, এটা হচ্ছে মূলত একটা ভুয়া সম্পদ। এটা মূলত একটা ভুয়া সম্পদ, কি সম্পদ, ভুয়া সম্পদ, ঠিক আছে। এটা মূলত একটা ভুয়া সম্পদ, ঠিক আছে। এটা মূলত হচ্ছে একটা ভুয়া সম্পদ। এটা কি ভাই, এটা হচ্ছে মূলত একটা ভুয়া সম্পদ, ঠিক আছে। তার মানে এই যে ভুয়া সম্পদটা, এই সম্পদটা মূলত আর্থিক অবস্থার বিবরণী তুমি অসম্মিলিত ব্যয় নামক হেডলাইনে বা শিরোনামে দেখাইবে। ওকে, বুঝতে পারছি।
দেখো দিন শেষে এই যে তুমি কতটুকু সময় পেলে, সো এটা কেউ হচ্ছে বিবেচনা করবে না। এবং কয়েক বছর পর ধরো এর আগে একটা ব্যাচ গেছে 2020 সালে, অটোবাস ছিল, সো ওটা কি এখন তোমাদের মনে আছে? কিন্তু তখন তো অনেকে অনেক কথা বলছে। তারপর ধরো 2021 ব্যাচ, বিশেষ করে আমরা, এই ব্যাচটা আবার কি হয়েছে, এই ব্যাচে হচ্ছে তোমার মেনলি 50 মার্কের পরীক্ষা 100 মার্কে কনভার্ট করছে। তো দিন শেষে দেখো আমাদের ভার্সিটিও বর্তমানে হচ্ছে 1 বছরের সেমিস্টার 8 মাস বা 7 মাসে ট্রাই করতেছে কমপ্লিট করার। তো তুমি যে কোনো অবস্থাতে থাকো, এখন এই যে যেই সময়টা মানে তোমরা সময় কম পাইছো, ব্যাপারটা এমন না। তোমাদের আগের ব্যাচ যারা ছিল তারাও কম পাইছে, তার আগের ব্যাচ যারা ছিল তারাও কম পাইছে, বিকজ এখানে একটা আমরা সেই করোনার সময় যেই সময়টা হচ্ছে লস হয়েছে, এটা তারা কি করতেছে, এটা তারা হচ্ছে পুষিয়ে নেওয়ার ট্রাই করতেছে, ঠিক আছে, বা সময়টা হচ্ছে কাভার করার ট্রাই করতেছে। তার মানে এই যে সময় কম পাইলাছো, এটা মানে যে এক্সকিউজটা বা তোমার মনে হতে পারে যে এটা হচ্ছে আমার জন্য একটা এক্সকিউজ বা আমাদের জন্য অনেক বড় একটা লস, যার কারণে আমরা হচ্ছে রেজাল্টটা ভালো হচ্ছে না। তবে এটা তোমার কখন বোঝা উচিত ছিল বলো তো? অনেক আগেই বোঝা উচিত ছিল, ঠিক আছে। যেহেতু হচ্ছে তারা ঘোষণা কিন্তু অনেক আগে করছে, পড়াশোনা যদি আগে করো, 3-4 মাস আগে থেকে যদি চেষ্টা করো, তাহলে কিন্তু তেমন একটা মনে হয় না যে প্রবলেম হতো। তো আশা করি তোমাদের যেই সিদ্ধান্ত সরকার নিছে বা পরীক্ষাটা হইতেছে অলরেডি, সো সামনে যেই পরীক্ষাগুলো সেগুলো তো ফোকাস করো এবং ভালো করার চেষ্টা করো, ঠিক আছে। দিন শেষে প্লাস না আসুক, জাস্ট একটা ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার যদি একটা মার্ক আসে, অ্যাপ্লাই করতে পারো। বাকিতে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। দিন শেষে এইচএসসি রেজাল্ট এখন অনেকে অনেক কিছু বলবে বা জানতে চাইবে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা তেমন একটা প্রভাব পড়বে না, ঠিক আছে। ওকে, তারপর দেখো নিট বিক্রয় এত টাকা, মোট মুনাফা এত টাকা আয় হলে লাভের হার, নিট লাভের হার কত? তো নিট লাভের হার বের করতে বলছে, এটা সূত্র। নিট লাভের হার বের করার সূত্র কি বলতো? নিট লাভ অথবা নিট মুনাফা, তাই না? নিট লাভ অথবা নিট মুনাফা, এটাকে ভাগ করে দিবা বিক্রয় ধারা। হ্যাঁ, এখন বলতে পারো ভাই বিক্রয় ধারা কেন করব? এখন মনে করো যখন তোমাকে এই ধরনের পার্সেন্টেজ বের করতে বলবে, উপরে হচ্ছে নিট মুনাফা, নিচে হচ্ছে বিক্রয়। কখন বিক্রয়? যখন স্পেসিফিকভাবে বলে দিবে না যেটা কি বিক্রয় মূল্যের উপরে নাকি, যদি বলে দেয় বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, উপরে মুনাফার নিচে বিক্রয় মূল্য, যদি বলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, উপরে মুনাফার নিচে ক্রয় মূল্য, যদি বলে সম্পদের উপর মুনাফার হার, উপরে মুনাফার নিচে কি সম্পদ, তার মানে যার উপরে বলবে সে নিচে, ঠিক আছে, ইন্টু 100, যেহেতু শতকরা হার বের করতেছি। তো দেখো যখন বলে দিবে না স্পেসিফিকভাবে যে কার উপরে, তখন তুমি অবশ্যই কি বিক্রয় মূল্যের উপর মুনাফাটা ক্যালকুলেশন করবা। ওকে, তো দেখো ভালো করে, নিট লাভ, আমার কি নিট লাভ দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। মোট লাভ কত? 10,500। তার মানে মোট লাভ দেওয়া আছে 10,500। এখান থেকে পরিচালন ব্যয় আমরা বাদ দেবো কত? 4,100। অপরিচালন আয় আমরা কি করব? যোগ করব, ঠিক আছে, কত? 2,000। তাহলে কত হয় দেখো, $4,100 আমরা মাইনাস করে দেই এবং অপারেশনাল আয়টা যোগ করে দিই 2,000, তাহলে 8,400। তার মানে এখানে আমার কত হলো ভাই? 8,400। এবং আমার নিট বিক্রয় দেওয়া আছে কত? 42,000। কত? 42,000 ইন্টু 100 করলে আমার কি হারটা বের হয়ে যাবে। কত পার্সেন্ট হয়? 20%, ঠিক আছে। তো দেখো মুনাফার হার, এটা নিয়ে অনেক বেশি প্রবলেম হবে না, জাস্ট সূত্র হচ্ছে একটা, উপরে মুনাফার নিচে যার উপরে বলবে সে। সবাই বুঝতে পারছি তো? উপরে মুনাফা যার উপরে বলবে সে, তার মানে এই সূত্রগুলো তোমার মুখস্থ করা লাগবে না, জাস্ট মনে রাখবো উপরে হচ্ছে মুনাফা হবে, নিচে যার উপরে বলবে সে। আর যদি বলে না দেয় তাহলে সবসময় বিক্রয় মূল্যের উপরে ধরতে হবে। সবাই বুঝতে পারছি? কিন্তু 9 মাস বলো, 1 বছর বলো, সো এই বিষয়গুলো আগে থেকে জানা উচিত, কারণ সরকার সিদ্ধান্তগুলো যেহেতু হচ্ছে আগে জানাই দিয়েছে মোটামুটি তোমাদের, সো আমরা এগুলো নিয়ে আর কথা না বলি। সো ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে, সবার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে। আগে তারপর দেখো কোন ধরনের শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য। তো আমরা সবাই জানি যে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূল্যটা নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট টাইম শেষে অগ্রাধিকার শেয়ারের মূল্যটা আমরা কি করতে পারবো? অগ্রাধিকার শেয়ারের মূল্যটা আমরা ফেরত দিতে পারবো। ওকে, সবাই বুঝতে পারছি?
তার মানে হচ্ছে 17তে ঘ নাম্বারটা কারেক্ট। তারপর দেখো আমরা করের একটা ম্যাথ সলভ করব এবং এটা খুবই টাফ একটা ম্যাথ মনে হবে তোমার কাছে, কিন্তু এটা সলভ করার পর টাফ মনে হবে না। দেখো করের হার 15%, কর পরবর্তী মানে কি, কর পরবর্তী মানে কি, কর বাদ দেওয়ার পর, কর বাদ দেওয়ার পর, হ্যাঁ কর বাদ দেওয়ার পর হচ্ছে তোমার মুনাফা কত, 1,27,500। তার মানে 1,27,500 এটা হচ্ছে বাদ দেওয়ার পর, ঠিক আছে। তার মানে এই যে কর বাদ দেওয়ার পর যে মুনাফাটা পাইছো, কর আমার টোটাল ছিল কত পার্সেন্ট, 100%, করের হার 15%, তার মানে বাদ দেওয়ার পর আছে কত, 85। তাহলে এখানে টাকা কত, 85, এবং আমাকে বের করতে বলছে প্রদায় কর কত। তার মানে আগে হচ্ছে আমাকে বের করতে হবে 100%, মানে আমার কর পূর্ববর্তী নিট মুনাফা কত ছিল, মেইন টাকাটা বের করতে হবে, ঠিক আছে। তার মানে 1,27,500-কে 1,27,500-কে আমরা ভাগ করে দিব 85 দ্বারা আর গুণ করে দিব 100 দ্বারা, তাহলে আমার 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা হচ্ছে আমার কর পূর্ববর্তী মুনাফা, ঠিক আছে। মানে কর বের করার আগে মানে বাদ দেওয়ার আগে আমার মুনাফা ছিল কত, 1,50,000। এখন করের হার কত ছিল বলো তো, 15%। তার মানে এই 15% কি আমার কর, বা এটা হচ্ছে প্রদায় কর। তার মানে 1,50,000-এর 15% কত হয়, 22,500। তাহলে আমার এই প্রদায় কর বা করের পরিমাণ হচ্ছে 22,500। তো দেখো এখানে আমরা কিভাবে বের করলাম বা আমরা কি করলাম, আমরা শুরুতে হচ্ছে দেওয়া আছে কি, কর বাদ দেওয়ার পর নিট মুনাফা কত, 1,27,500। এখন খুব ভালো করে জানি যে করের হার কত ছিল, 15। তার মানে 100 থেকে 15 বাদ দিলে কত, 85। তার মানে এই যে টাকাটা দেওয়া আছে এখানে 85%-এর টাকা। আমাদের মূল টাকাটা বের করতে হবে, পার্সেন্টেজ বের করতে হলে, মূল টাকা বের করতে হলে আমাদের টোটাল ছিল কত, 100। তার মানে এটা ভাগ করলে 100 দ্বারা গুণ করলে আমার মূল টাকা হয় 1,50,000 টাকা। এখন দেখো বের করতে বলছে কি প্রদায় কর, প্রদায় কর কত পার্সেন্ট, 15%। তার মানে এটার 15% আমরা করে দিলাম, দিলে হয় 22,500। সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পারছি। দেখো কৃষ্ণ, মানে এখন হচ্ছে তোমার যেই ভর্তি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমি হিসাব করি একটু, যেখানে তোমার 7.50, হ্যাঁ এসএসসি এবং এইচএসসি মিলে, এসএসসি আর এইচএসসি মিলে তোমার 7.50, তা আবার আলাদা করে 3 পয়েন্ট থাকলে হবে, ঠিক আছে। যেটা আগে মনে করো ছিল 3.50, ইন্ডিভিজুয়ালি আগে এসএসসি এবং এইচএসসিতে 3.50 ছিল, হ্যাঁ আগে ছিল 3.50 করে, বাট এখন হচ্ছে 3 পয়েন্ট করে দিয়েছে, কিন্তু টোটাল 7.50। তার মানে অন্যান্য ইউনিভার্সিটিতে আরও কম, এবং ন্যাশনালে এমন হয়েছে যে 3.50 নিচে কি আবেদন করা এক বছর হচ্ছে যায় নাই। তো এখানে কিন্তু অনেক বেশি লাগতেছে না। ওকে, তো আশা করি রেজাল্টটা করো, ভালো একটা রেজাল্ট আসুক এবং সবাই পরীক্ষা দিতে পারবা। ওকে, তোমরা এত খারাপ স্টুডেন্ট না, আমি এটা বিশ্বাস করি। আমরা দেখতেছি এখন দেখি অনেক বেশি, তাহলে হচ্ছে এটা বি নাম্বারটা কারেক্ট আনসার। সো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, এটা সবাই বুঝতে পারছি কিনা। ওকে সাকিব, দেখো ভালো করে খেয়াল করো, এখানে বলছে কর হার 15%। সাকিব কর হার কত পার্সেন্ট, 15%। কর পরবর্তী নিট মুনাফা মানে কি, কর বাদ দেওয়ার পর, কর বাদ দেওয়ার পর, এখানে এই যে টাকাটা দেওয়া আছে এটা কর বাদ দেওয়ার পর। তার মানে আমার এখানে 100% ছিল কি, কর পূর্ববর্তী মুনাফা মানে কর বাদ দেওয়ার আগে। তো সেখান থেকে আমি কি করছি, ক্লাস আছে কি, আসেন। তো দেখো এখানে হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা কত ছিল, 100। তো কর বাদ দিছি কত, 15। তার মানে 100 থেকে 15 বাদ দিলে কত হয়, 85। এখানে কর বাদ দেওয়ার পর মুনাফা টাকায় আছে কত, 1,27,500। আর আমি পার্সেন্টেজে কত, এখানে কত পার্সেন্টেজে টাকা আছে, 85%-এর, যেহেতু 15% অলরেডি বাদ দিয়ে নিছি। তার মানে এখানে আমি 85%-এর টাকা আছে, আমি 85 দ্বারা ভাগ করলাম, 100 দ্বারা গুণ করলাম, তাহলে আমি কি কর পূর্ববর্তী মুনাফা বা আসল টাকা, হ্যাঁ আসল টাকাটা আমি পেয়ে যাব, মেইন টাকাটা পেয়ে গেলাম কত, 1,50,000। এখন আমাকে বের করতে বলছে প্রদায় কর, মানে এই 15% করে কত টাকা হবে এটা বের করতে বলছে। এখানে দেখো 15% করে কিন্তু টাকা দেওয়া নাই, ঠিক আছে। তো আমি মেইন টাকার উপর সরাসরি 15% বের করলাম, হয়ে গেল। ওকে, সবাই ক্লিয়ার, গট দ্য পয়েন্ট এভরিওয়ান। রাজ বলছেন আপনার আমার কমেন্ট দেখেন না ভাইয়া, কমেন্ট কিন্তু যে ফার্স্ট টাইম আসলো, হ্যাঁ তুমি ওদের মতো সাকিবের মতো বা আরও যারা আছে ওই যে আমাদের কৃষ্ণর মতো হচ্ছে কমেন্ট করতে থাকো,
হ্যাঁ আনসার দাও, বা তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটাও হচ্ছে তুমি আস্ক করতে পারো, তাহলে অবশ্যই পড়বো, কেন পড়বো না? সবাই এখানে সমান, ঠিক আছে, সবাই এখানে সমান। দেখবা ক্লাসে গিয়ে তোমরা, আমরা এখন অনেক কঠিন একটা ম্যাথ সলভ করব, এবং এটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা লিফো ফিফোতে যে কোনো টাইপের ম্যাথ সলভ করতে পারবো, এবং এই টাইপের ম্যাথ খুবই কম এবং রেয়ার আসবে। তবে আমরা এই কঠিন ম্যাথটা সবাই একটু মনোযোগ দিয়ে যদি চেষ্টা করি আশা করি পারবো, ঠিক আছে। কারণ এখানে যেই ইনফরমেশনগুলো দিছে তুমি দেখবা যে একটা সিকিউতে কি সর্বোচ্চ এতটুকু ইনফরমেশন দেওয়া থাকে, এর বেশি দেওয়া থাকে না, ঠিক আছে। তার মানে আমরা খুব ভালো করে মনোযোগ দিব, আমরা খুব ভালো করে মনোযোগ দিব, আমরা খুব ভালো করে মনোযোগ দিব, হ্যাঁ। সেটা হচ্ছে ফিফো পদ্ধতিতে মাস শেষে মজুত পণ্যের মূল্য কত হবে। তোমরা জানো যে মজুত পণ্যের হিসাব নিকাশ যারা করছো এখানে আমাদের দুইটা হিসাব রাখা লাগে। নাম্বার 1 একক হিসাব রাখা লাগে, মানে কতগুলো প্রোডাক্ট আছে। নাম্বার 2 টাকা হিসাব রাখা লাগে। এখন ভালো করে খেয়াল করো, আমরা প্রথমেই মজুত পণ্য এটা এককে বের করবো। কিসে? এককে। তো প্রথমে প্রারম্ভিক মজুত আছে কত? 2500 একক। এটার সাথে আমরা ক্রয়গুলো যোগ করব। ক্রয় আছে কত? 15। তারপর দেখো এখানে ক্রয় আছে কত? 1200। তার মানে টোটাল কত হলো? 0 0 5 5 10 12 2 হাত থেকে 1 3 4 5, তার মানে 5200, তাই না? 5200 এটা হচ্ছে কি তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমরা পেয়ে গেলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 5200। ওকে, এখন দেখো আমরা যদি বাদ দেই বিক্রিত পণ্যের ব্যয় তাহলে পাবো সমাপনী মজুত পণ্য। এখন বিক্রিত পণ্যের ব্যয় কত আছে এখানে? 2800। কত আছে? 2800। একটা কথা মনে রাখবা এখানে, যে তোমার বিক্রয় মানে ইস্যু মানে কি বলতো? ইস্যু মানে হচ্ছে এখানে বিক্রয়, বিক্রয় করে দিলে বা ইস্যু করে দিলে একই, যে প্রতিষ্ঠান থেকে মালামাল চলে যায়। এখন দেখো বিক্রয় মানে হচ্ছে এখানে ইস্যু, তার মানে এই এই চ্যাপ্টারের ক্ষেত্রে মজুত পণ্য হিসাব নিকাশের ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে বিক্রয়। তো এই বিক্রয়টা আমি বাদ দিয়ে দিলে আমার টাকা আসে কত? 2800 বাদ দিলে আমার 2400 টাকা। এই 2400 টাকা না, সরি 2400 একক। তার মানে এই 2400 একক, এই 2400 একক হচ্ছে তোমার ভাইয়া পুরা, এটা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য এককে। এখন আমার বের করতে হবে টাকায়। আমরা মজুত পণ্য পাইলাম এককে, ঠিক আছে, আমরা মজুত পণ্য পাইলাম এককে। এখন মেথড কোনটা বলো তো? ফিফো। ফিফো পদ্ধতিতে আমরা শেষের গুলা দ্বারা সমাপনী মজুত পণ্য নির্ণয় করি, শেষের গুলা দেয়া। ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্য নির্ণয় করা হয় শেষের গুলা দিয়া, টাকা হচ্ছে শেষের গুলা দিয়া নির্ণয় করা হয়। এটা মনে রাখার জন্য টেকনিকটা হচ্ছে, তুমি ফিফো মনে রাখতে পারলে লিফোতে এমনি পারবা। তো ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আগে যেই পণ্য আসছে প্রতিষ্ঠানে, আগে কিনছে সেটা আগেই বিলি করতে হবে। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয় ফিফো পদ্ধতিতে প্রথমগুলা দ্বারা, এবং এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু তুমি পারবা না। প্রথমগুলা দিয়া আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি ফিফোতে, আর শেষের গুলা দ্বারা সমাপনী মজুত পণ্য। এখন এককে পাইলাম 2400 একক, এবার আমরা এটার মূল্য বের করবো, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2400 একক সমাপনী মজুত পণ্য, এবার আমরা মূল্য বের করবো শেষের গুলা দিয়া। টোটাল আছে কত? 2400। তো শেষে আমার ক্রয়ের আসলে কত? 1200 একক। তো 1200, এখন এটার প্রাইস কত টাকা করে? 18 টাকা করে বের করলাম। এখন দেখো 1200 মূল্য 18 টাকা করে। 1200 মূল্য আমাদের কয় টাকা করে ভাইয়া? 18 টাকা করে। কত হয়? 21600। 21600। এখন আমরা শেষের গুলা দিয়ে কি করতেছি? মূল্য বের করতেছি। আমার সমাপনী মজুত পণ্য ছিল টোটাল 2400 একক, তা আমরা 1200 একক পণ্যের মূল্য বের করছি, বাকি আছে কত? আরো 1200 একক। এই 1200 এককের মূল্য বের করবো আমরা। পরের ক্রয় কোথায় আছে? এই যে দেখো এখানে আছে, টোটাল আছে কত? 1500 একক। তো এখান থেকে আমরা 1200 নিতে পারি। হ্যাঁ, 1500 মধ্যে 1200 নিয়ে গেলাম। কয় টাকা করে? মূল্য এখানে দেওয়া আছে 22 টাকা করে। এখানে কয় টাকা করে মূল্য? 22 টাকা। তো দেখো 1200 মূল্য 22 টাকা করে হলে কত হয়? বাকি 1200 মূল্য হবে কয় টাকা করে? 22 টাকা করে। তার মানে 26400। 26400। তাহলে টোটাল মূল্য কত আসলে সমাপনী মজুত পণ্যের? টোটাল মূল্য আসলো ভাইয়া 21600 আর হচ্ছে 26400, তাহলে হয় আমার 48000। কত হয়? 48000। খুবই সহজ যদি তুমি প্রসেসটা জানো। প্রথমে আমরা সমাপনী মজুত পণ্যের মূল্য এককে বের করছি, ভালো করে খেয়াল করো প্রত্যেকে। সমাপনী মজুত পণ্যের মূল্য এককে বের করছি কিভাবে? প্রারম্ভিক মজুত পণ্য আমরা যোগ করব। এখানে প্রারম্ভিক মজুত আছে 2500 একক, এটার সাথে ক্রয়গুলো যোগ করব 1500 একক, 1200 একক, পেয়ে গেলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দেই,
সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিয়ে দেই, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে মানে কি এখানে বিক্রয়টা বা ইস্যুটাই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে বাদ দিলাম আমরা 2800 হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে 2400 একক হচ্ছে কি আমার সমাপনী মজুত পণ্য, 2400 একক। এখন এই 2400 এককের আমরা মূল্য বের করব কিভাবে ভাই? আমরা হচ্ছে জানি মেথড যেহেতু হচ্ছে ফিফো, তাহলে শেষের গুলা দিয়ে আমরা সমাপনী মজুত পণ্য বের করব। কোনগুলো দিয়া? শেষের গুলা দিয়া। এখন শেষে কত আছে? 1200, তো 1200 এককের মূল্য কয় টাকা করে? 18 টাকা বের করলাম। এখন দেখো সমাপনী মজুত ছিল 2400, তার মানে কি আরো 1200 একক বাদ আছে। এটা আমরা কি করব? পরের গুলা দিয়া, এই যে এখানে আছে কয় টাকা করে? 22 টাকা করে, এই 1200 মূল্য হবে 22 টাকা করে, তাহলে আমার 48,000 টাকা হয় সমাপনী মজুত পণ্য মূল্য। হ্যাঁ, টাকায় হয় 48,000 টাকা। ফিফো লিফো থেকে দুইটা আসার পসিবিলিটি বেশি, বা দুইটা যদি না আসে তাহলে একটা আসবে, তবে এটা শিওর না। কিছু কিছু চ্যাপ্টার আমরা একদম শিওর বলছি দুইটা করে আসবে, বাট এটা থেকে শিওর না। এটা থেকে তোমার কি করতে পারে জানো? একটা আসতে পারে, তবে দুইটা আসারও সম্ভাবনা আছে, তবে পুরোপুরি শিওর না, ঠিক আছে? তবে একটা আসবে, একটা শিওর আসবে। সো এই ম্যাথটা অনেক কঠিন ছিল, বাট হচ্ছে তুমি প্রসেসটা জানলে ইজিলি হচ্ছে আনসার করতে পারবে। তো এখানে দেখো পুরো সিকিউটাই দিয়ে দিছে। হ্যাঁ, তো এত কঠিন কোশ্চেন তোমার ভার্সিটি লেভেলেও দেয় না, সেখানে যেহেতু হচ্ছে একটা বোর্ডে এই কোশ্চেনটা দিছে, তার মানে আমরা হতাশ হব না। আমরা একটু মন থেকে যদি চাই, একটু চেষ্টা করি, তাহলে অবভিয়াসলি পসিবল সলভ করা, ঠিক আছে? তো সবাই বুঝছেন কিনা? সবাই বুঝতে পারছো কিনা? দ্রুত বলো, সবাই বুঝতে পারছো কিনা? ভাইয়া সিকিউ কখন দিবেন? মরিয়ম, সিকিউ হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টা 30 মিনিট। আমাদের সেম, আমি শুরুতে হচ্ছে রুটিনটা তোমাদের দিয়ে দিছি যে প্রতিদিন কোন সময় বলো তো? প্রতিদিন সন্ধ্যা 7টা 30 মিনিটে আমরা 3 দিন, হ্যাঁ 3 দিন হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারটা কমপ্লিট করাবো। ওকে, সেকেন্ড পেপারটা কমপ্লিট করাবো। বিশাল অঙ্ক এবং খুব সুন্দর করে বুঝালাম ভেঙে। সমাপনী মজুত পণ্য তো আমরা সবাই বুঝি, তাই না? যে প্রারম্ভিক মজুত পণ্য একক ছিল 2500, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা ক্রয়গুলো কি করছি? যোগ করছি। এখানে ক্রয় ছিল 15 12, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাইছি, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের সমাপনী মজুত পণ্য এককে বের হয়েছে 2400 একক। এখন এটা তুমি জাস্ট মূল্যের মানে টাকায় বের করবা। মেথড যেহেতু ফিফো, সমাপনী মজুত পণ্য নির্ণয় করা হয় শেষের গোলা দিয়া, ঠিক আছে? শেষের গোলা দিয়ে আমরা ক্যালকুলেশন করছি। এখানে শেষে আছে 1200 এককের মূল্য 18 টাকা করে, এবং আমার যেহেতু 2400 একক, তার মানে আরো 1200 এককের মূল্য বের করতে হবে, এটা থেকে নিতে হবে 22 টাকা করে, এটা থেকে, মানে কি আমরা শেষ থেকে উপর দিকে যাচ্ছি। ওকে, আমরা হচ্ছে শেষ থেকে উপর দিকে যাচ্ছি। সো এই ভিডিওটা একবার দুইবার করে পোস্ট করে তারপর হচ্ছে দেখবা, তাহলে আশা করি একদম A to Z ক্লিয়ার হয়ে যাবা। এত বড় ম্যাথ অলরেডি আমি দুইবার করে তোমাদের 2-3 বার করে রিপিট করে ফেলছি। ভালো করে একটু মনোযোগ দাও, তাহলে ইনশাল্লাহ খুব ইজিলি পারবা। ওকে, সো এটা কিন্তু তোমাদের একদম পুরো সিকিউ একটা করাই দিলাম। তারপর দেখো ভারযুক্ত গড় পদ্ধতিতে 21 ডিসেম্বর তারিখ ইস্যুকৃত প্রতি এককের পণ্যের মূল্য কত টাকা। এখন ভারযুক্ত পদ্ধতি করতে গেলে তোমাকে কি করতে হবে? আমাদের মোট পরিমাণকে ভারযুক্ত এককের আমাদের প্রাইস বের করার সূত্র কি? মোট এই ভারযুক্ত, আমরা ইউলোটা ইউজ করি, হ্যাঁ, ভারযুক্ত গড় তহবিলের সূত্রটা হচ্ছে মূল্য বের করার, এটা হচ্ছে মোট টাকার পরিমাণকে আমরা মোট একক দ্বারা ভাগ করব। মোট টাকার পরিমাণকে মোট একক দ্বারা কি করব? ভাগ করব, ঠিক আছে? এখন দেখো মোট টাকা আমরা কিভাবে বের করব? এখানে 2500 একক কয় টাকা করে? 20 টাকা করে। ভালো করে খেয়াল করো, 2500 একক কয় টাকা করে? 20 টাকা করে করলে আমার কত হয়? 25 দুগুণে 50, তার মানে 25 দুগুণে 50, এখানে শূন্য কাটা 3টা, তার মানে 50,000 টাকা। ওকে, তারপর দেখো নতুন করে ক্রয় করছে কত? 1500, তার মানে 1500 নতুন করে ক্রয় করলাম, তাহলে টোটাল হলো কত? 2500 আর 15, 4000, তাই না? 4000 একক। ওকে, এখন এই যে 2500 এটার মূল্য কয় টাকা করে? সরি 1500 এটার মূল্য কয় টাকা করে? 22 টাকা করে। তো 22 টাকা করে মূল্য বের করো, তাহলে কত হয়? 15 22 কত? 33,000 কত হয়? 33,000, তার মানে এখানে হলো 33,000। তার মানে দেখো এখানে টোটাল একক হলো 4000, টোটাল মূল্য হলো কত? 50 আর 33 কত ভাই? 83, ঠিক আছে? এবার আমরা মোট টাকার পরিমাণ পাইলাম 83,000, এটাকে ভাগ করে দিব কি 4000 দ্বারা, তাহলে কত হয়?
20.75। তার মানে মূল্য কত হয় ভাইয়া ভারযুক্ত গড় তহবিলে 20.75 টাকা মূল্য, 20.75। বুঝতে পারছো? আমরা টোটাল এককে কি করব, টোটাল পরিমাণ দ্বারা ভাগ করব, তাহলে রেজাল্টটা পেয়ে যাব। ওকে, তার মানে আমরা ভারযুক্ত গড় তহবিল হচ্ছে প্রাইসটা বের করছি। এত বড় ম্যাথ তোমাদেরকে দেওয়ার পসিবিলিটি খুবই কম, তবে তারপর আমরা একদম ডিটেলস ভেঙে ভেঙে বুঝাই দিলাম। বিকজ হচ্ছে যদি কোশ্চেন দিয়ে দেয় কোনো বোর্ড, ঠিক আছে, যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে যাতে আমরা সলভ করতে পারি, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে আমরা এটা কমপ্লিট করে ফেললাম। তাহলে আমরা আরেকটা কোশ্চেন একটু দেখব, সেটা হচ্ছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়। তোমরা জানো মুনাফাবিহীন পণ্য বিক্রয় করলে আমাদের বিক্রয় হিসাব ডেবিট হয়, বিক্রয় হিসাব কি হয়, ডেবিট হয়। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং ক্রয় হিসাব কি হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে। তো আলটিমেটলি আমরা কি করব, এটা হচ্ছে ক্রয় এবং বিক্রয় থেকে যোগ বিয়োগ করে দিব, ঠিক আছে। এটা ক্রয় এবং বিক্রয় থেকে যোগ, বিক্রয় থেকে বাদ দিব এবং ক্রয় থেকে বাদ দিব। তার মানে ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ, ঠিক আছে। ক্রয় থেকে বাদ হবে এবং বিক্রয় থেকে বাদ হবে। বুঝতে পারছো? ওকে, সো এই ছিল আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত। আমরা আগামীকাল আবারও হাজির হয়ে যাব তোমাদের এমসিকিউ এবং সিকিউ সলভ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি। এবং আজকের কোশ্চেনগুলো অনেক বেশি টাফ ছিল, সো টেনশনের কোনো কারণ নাই। অবশ্যই প্র্যাকটিস করবা, বড় ম্যাথ হোক, বাট ওটা একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি ওটা পারবা, ঠিক আছে। সো সবাই আমরা স্বপ্ন দেখি, কি দেখার, যে প্রত্যেকে এ প্লাস পাবো এবং ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো রিজন নাই। একটা সাবজেক্ট খারাপ হতেই পারে, দুইটা সাবজেক্ট খারাপ হতেই পারে, তোমার হাতে অবশ্যই এখনো কি আছে জানো, এখনো সুযোগ আছে অপশনাল সাবজেক্ট এ প্লাস পাওয়ার। সো অপশনাল সাবজেক্ট এ প্লাস পেলে কিন্তু 3 মার্ক তোমার জন্য বোনাস, এই 3টা তুমি কাভার দিতে পারবা। ওকে, তার মানে সবাই আমরা অবশ্যই টার্গেট করব, নিজের উপরে কনফিডেন্স রাখবো, ইনশাল্লাহ হতাশ হবো না, সৃষ্টিকর্তা তোমাকে হতাশ করবে না, পরিশ্রম করলে অবশ্যই রেজাল্ট আসবে, ঠিক আছে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমার কমেন্ট আজকে একটাও পড়লেন না। সো শারমিন তো মেবি, তাই না? তোমার আব্বুর আইডিতে তুমি ক্লাস করো, অবশ্যই তোমার হচ্ছে কমেন্টগুলো আসে না এখন, হয়তো অন্য পেজ থেকে কমেন্ট করছো, সমস্যা নাই। যারা হচ্ছে আমরা মেইনলি এডুকেশন পেজ থেকে কমেন্টগুলো দেখানো হয়েছে। ওকে, সো এই জন্যই সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং হতাশ না হয়ে প্র্যাকটিস করি, ঠিক আছে। যেটা প্রিভিয়াস হয়ে গেছে অলরেডি, অতীত নিয়ে অনুশোচনা করবো না, আমরা বর্তমানকে কাজে লাগাবো, বর্তমান আমাদেরকে ভালো একটা কিছু দিবে, গিফট। ওকে, সো ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ওকে, রেকর্ডিংটা অবশ্যই দেখতে পারবা। আল্লাহ হাফেজ ভাইয়া, পুরা সবাই ভালো থাকো। জার্নি শুরু মাত্র আমাদের সাথে, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, জাস্ট ভরসা রাখ।